আমরা স্লোপ ডিফ্লেকশন করতেছিলাম। অলরেডি আমরা বিমের জন্য স্লোপ ডিফ্লেকশন ইউজ করছি, বিভিন্ন রকম লোডের জন্য, বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য আমরা দেখছি। আজকে আমরা ফ্রেমের উপরে স্লোপ ডিফ্লেকশন মেথড অ্যাপ্লাই করব। ফ্রেমে কি বলে, বিল্ডিং ফ্রেম হতে পারে বা এমনিতেও আমাদের অন্য কোনো স্ট্রাকচারাল ফ্রেমও হতে পারে। এর উপরে স্লোপ ডিফ্লেকশন অ্যাপ্লাই করে আমরা এসএফডি বিএমডি ড্র করতে শিখবো। এটা আমরা এর আগে 313-তে অ্যাপ্রক্সিমেট মেথডে শিখছি। অ্যাপ্রক্সিমেট মেথডে আমরা করছি এর আগে। এখন আমরা এক্সাক্ট মেথডে করব, এটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশনে। তো আমি দেখাই। তো স্লোপ ডিফ্লেকশন মেথডের ফ্রেমের উপরে যখন আমরা অ্যাপ্লাই করব, আমরা দুই ধরনের কেস দেখতে পাবো ফ্রেমে। হচ্ছে ফ্রেম সাইড ওয়াইজ মুভ করতে পারে, আর একটা কেস হচ্ছে ফ্রেমের কোনো সাইড ওয়াইজ মুভমেন্ট হবে না। অর্থাৎ যেটা আমরা বিম ডিফ্লেকশনের সময় সাপোর্ট সেটেলমেন্ট বলছিলাম, ওটাই আমাদের এখানে ফ্রেমে এসে শুয়ে বলা হবে শব্দটাকে, সাইড শুয়ে। আইদার লেফট অর রাইটে মুভ করবে, বা উপরে নিচেও মুভ করতে পারে, অথবা করবে না। দুইটা কেজের জন্য অ্যানালাইসিস আমাদের দুই রকম হবে। যদি সাইড সুয়ে না থাকে, অর্থাৎ যদি ল্যাটেরাল মুভমেন্ট না হয়, সেক্ষেত্রে অ্যানালাইসিসটা খুবই ইজি, একেবারে এক্স্যাক্টলি বিমের মতো বলা যায়। এক্স্যাক্টলি বিমের মতো অ্যানালাইসিস ওখানে যেভাবে করছি আমরা, এখানেও ঠিক একইভাবেই। স্লোপ ডিফ্লেকশন কি বলে, ফিক্সড এন্ড মোমেন্ট বের করা, তারপরে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ফর্ম করা, দেন জয়েন্ট কন্ডিশন অ্যাপ্লাই করে সলভ করে আমাদের হচ্ছে আননোন স্লোপ গুলা বের করে নেওয়া, দেন স্লোপ থেকে মোমেন্ট বের করা, মোমেন্ট থেকে রিয়াকশন, দেন শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। একেবারে সেম প্রসেস। বাট যদি সাইড সুয়ে থাকে, বিমে যদি লেফট বা রাইটে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র আগের যে কন্ডিশন গুলো ছিল, অর্থাৎ শুধুমাত্র জয়েন্ট কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা আগে ইকুয়েশন পাইছিলাম বিমের ক্ষেত্রে, এখানে কিন্তু পাওয়া যাবে না ফ্রেমের ক্ষেত্রে। সাইড সুয়ে থাকলে তখন আমাদের ওই যে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্স, ডিগ্রি অফ ফ্রিডম যেটাকে বলে, ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বেড়ে যাওয়ার কারণে আমাদের এখানে কিন্তু আরো অ্যাডিশনাল ইকুয়েশন প্রয়োজন হবে। তখন আমাদের শুধুমাত্র ওই জয়েন্ট কন্ডিশন দিয়ে কাজ হবে না, তখন আমাদের শেয়ার কন্ডিশন নিয়েও কাজ করতে হবে। আমরা আগে সহজটা থেকে শুরু করব, ফ্রেম উইদাউট সাইড সুয়ে। আমি একটু ছবি দেখাই যে কেন ল্যাটারাল মুভমেন্ট বা সাইড সুয়ে হবে। এই ছবিগুলো দেখলেই পরিষ্কার হবে। যেমন দেখো, প্রথম ফ্রেমটাতে ঠিক মাঝখানে লোড দেওয়া আছে। তো ঠিক মাঝখানে লোড দেওয়া আছে, এটার জন্য আমাদের ডিফ্লেক্টেড শেপটা এরকম হতে পারে, এরকমই। এটা কিন্তু ডানে বা বামে মুভ করার কোনো সুযোগ নাই। এরকম যদি হয়, অর্থাৎ স্ট্রাকচারও সিমেট্রিক, লোডও সিমেট্রিক, এই কেস যদি হয়, দেয়ার উইল বি নো সাইড সুয়ে। ছবি দেখে কিন্তু বুঝতে হবে সাইড সুয়ে হবে কি হবে না। দেখো এখানে লোড যদি সিমেট্রিক্যাল হয়, স্ট্রাকচারও যদি সিমেট্রিক্যাল হয়, ইন দ্যাট কেস সাইড সুয়ে হবে না। এই কন্ডিশনের জন্য ডানে বা বামে মুভ করার কোনো কারণ নাই। এখানে দেখো, লোডটা এবার বাম দিকে সরে আছে, তাহলে এই জায়গাতে বেশি চাপ খাবে। এই জায়গাতে বেশি চাপ খাওয়ার কারণে এই কর্নারটা কিন্তু এইখানে চলে আসবে চাপ খেয়ে। তাহলে এই কর্নার যদি এখানে চলে আসে, অবভিয়াসলি লেন্থ তো আর কম বেশি হবে না, এই কর্নারটা এখানে চলে যাবে। এবার কিন্তু সাইড সুয়ে হয়েছে। লোড যেদিকে যাবে তার অপোজিট ডিরেকশনে সাইড সুয়ে হবে। এখানে এটা যেহেতু নিচে ফিক্সড আছে, এই জন্য এইটুকুতে কিছুই দেখানো হয়নি, একটা সার্টেন ডিস্টেন্স পর থেকে ডিফ্লেকশন হওয়া শুরু হয়েছে। এইটা হলো আমাদের একটা কন্ডিশন। এছাড়া হরিজন্টাল লোড যদি থাকে, স্ট্রাকচারে যদি হরিজন্টাল লোড থাকে, তাহলে তো সাইড সুয়ে হওয়াটাই স্বাভাবিক। এখানে যদি একটা হরিজন্টাল লোড থাকে, সিমেট্রি হোক বা যাই হোক, তখন এটা এদিকে মুভ করবেই, সাইড সুয়ে হবেই।
বাট যদি হরিজন্টাল লোড আছে বাট এইখানে একটা সাপোর্টও দেওয়া আছে, যদি এরকম কেস হয়, অর্থাৎ এই যে এই কেসটা হরিজন্টাল লোড আছে কিন্তু এখানে একটা সাপোর্টও দেওয়া আছে, এবার কিন্তু এইদিকে সুয়ে হওয়ার যে টেন্ডেন্সি তৈরি হবে সেটাকে এই রোলার সাপোর্ট ঠেকায় দিবে। এই কারণে এই স্ট্রাকচারে সুয়ে হবে না যদিও হরিজন্টাল লোড আছে। আর এই স্ট্রাকচারে জাস্ট এই স্ট্রাকচারে যদি একটা হরিজন্টাল লোড থাকে, সিমেট্রি হোক বা না হোক, সুয়ে কিন্তু হবে। এটা এদিকে ঠেলা দিবে, এটা অবশ্যই একটু করে এদিকে মুভ করবে। নিচে এখানে ফিক্স সাপোর্টে কোনো মুভমেন্ট হবে না, যেহেতু ফিক্স সাপোর্টে আমরা জানি মোমেন্টের রেজিস্ট্যান্স আছে, একটা সার্টেন ডিস্টেন্স পর থেকে মুভমেন্ট হওয়া শুরু হবে। তাহলে আমাদের যদি আমরা দেখলাম যে সুয়ে না হওয়ার কন্ডিশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। সুয়ে না হওয়ার কন্ডিশনটা হচ্ছে লোড সিমেট্রিক এবং সুয়ের ডিরেকশনে কোনো লোড নাই, যে ডিরেকশনে সুয়ে হওয়ার কথা সেই ডিরেকশনে কোনো লোড না থাকলে এবং বাকি সব লোড যদি সিমেট্রিক হয় প্লাস স্ট্রাকচারও যদি সিমেট্রিক হয় তাহলেই সাইড সুয়ে হবে না। আর একটা হচ্ছে যে ডিরেকশনে সাইড সুয়ে হবে এক্স্যাক্টলি সে, অর্থাৎ যে লাইন বরাবর সাইড সুয়ে, খেয়াল করো কথাটা, যে লাইন বরাবর সাইড সুয়ে হবে ঠিক সেই লাইন বরাবরই যদি সাপোর্ট দেওয়া থাকে বা রিস্ট্রেইন দেওয়া থাকে তাহলেও সাইড সুয়ে হবে না। কেন আমি এই কথাটা বললাম, এখানে মনে করো যে এই সাপোর্টটা এখানে না দিয়ে এইখানে দেওয়া আছে, এই সাপোর্টটা এখানে না দিয়ে এখানে দেওয়া আছে, ওয়ে কিন্তু হবে এই ডিরেকশনে। এই ডিরেকশনে যদি রেজিস্ট্যান্স না থাকে একটু হলেও সুয়ে হবে, একটু হলেও সুয়ে এখানে হবে, তখন আমাদের এই যে এখান থেকে এরকম ডায়াগ্রাম হবে। যেহেতু আমাদের এটা রোলার সাপোর্ট, ঠিক এই জায়গা থেকে ডিফ্লেকশন শুরু হবে, এরকম আর কি কেস, অর্থাৎ যে লাইন বরাবর সুয়ে হওয়ার পসিবিলিটি ঠিক সেই লাইন বরাবর যদি রিস্ট্রেইন থাকে তাহলে সুয়ে হবে না, বাকি সব কন্ডিশনে সুয়ে হবে। এরপরে আমরা এখন দেখি যে এটা কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আমাদের যে প্রসিডিউর ছিল প্রসিডিউর এখানেও সেম, আমরা প্রথমে সুয়ে নাই এরকম একটা স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করে দেখি। এখানে প্রবলেম করাই আছে, এখানে আসলে হোয়াইট বোর্ডে প্রচুর সময় লাগতেছে। আমার মনে হয় এখানে ক্যালকুলেশন তো দেখানোই আছে, তোমরা যদি কোনোটা বুঝতে না পারো আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলে ওইটাকে এলাবোরেট করে দেওয়া যাবে। এখানে অনেক কিছুই এখানে ফুললি এলাবোরেট করেই আমি যে কয়টা এক্সাম্পল করে দিছি সবগুলাই এর চেয়ে বেশি এলাবোরেটলি করা যায় না, এর চেয়ে অনেক জাম্প করে করে পরীক্ষা খাতায় করতে হবে। এখানে একেবারে টোটালি ডেসক্রিপটিভ আকারে প্রবলেম গুলা সলভ করে দেওয়া আছে, পরীক্ষায় এত বড় করে দিতে গেলে কিন্তু সময়ে কভার হবে না। তারপরে যদি কোনোটা ফার্দার এলাবোরেশন প্রয়োজন হয় জিজ্ঞেস করলে ওটা আমি ব্যাখ্যা করে দিব। কারণ হোয়াইট বোর্ডে মাউস দিয়ে লেখাটা আসলে এখানে টাফ হয়ে যাচ্ছে, আমি একটা গ্রাফিক্স ট্যাবলেট অর্ডার করছি, যদি আসে তাহলে একটু সহজ হবে আমার জন্য ক্লাস। ফার্স্ট এক্সাম্পল দেখো, এই একটা ফ্রেম, এখানে এ পয়েন্টে একটা লোড আছে 5 কিলোনিউটন, এখানে একটা লোড আছে 10 কিলোনিউটন, মিডিলে 2 মিটার 2 মিটার 2 মিটার, হরিজন্টাল কোনো লোড নাই। বলতো এই স্ট্রাকচারে শুয়ে হবে নাকি হবে না? ওয়ে আন্তা ইসলাম, আছো? জি স্যার। শুয়ে হবে এই স্ট্রাকচারে, হরিজন্টাল মুভমেন্ট হবে? জি না স্যার স্যার, বাম সাইডে তো ফিক্স সাপোর্ট আছে, তাহলে তার স্যার হবে না। সাপোর্ট কিন্তু ফিক্সড, হবে আমাদের না শুয়ে হওয়ার স্যার। পসিবিলিটি কি এই লাইন বরাবর আটকাই দিবে এই সাপোর্ট। এখানে যদি জি এইটা স্যার। যদি এইদিকে মুভ করতে চায় এই জায়গাটাকেও মুভ করতে হবে, কিন্তু এই জায়গাতে মুভ করতে পারবে না, এখানে আটকানো আছে। আলমা আবার হোসেন যদি আমি, আন্তা। হ্যাঁ কে কি বললো? আচ্ছা যাই হোক, তো আমাদের হচ্ছে এখানে স্ট্রাকচারে সাইড সুয়ে হবে না, ডাউনওয়ার্ড সুয়েও হবে না, কারণ ডাউনওয়ার্ড যদি সুয়ে হতে চাই তাহলে এই যে সি পয়েন্টটাকে নিচের দিকে ডেবে যেতে হবে। এই ফ্রেমের প্রবলেম গুলোতে সাপোর্ট সেটেলমেন্ট আমরা কখনোই দিব না, আমরা সবসময় সুয়ে কনসিডারেশনটাকেই কাউন্ট করবো। যদিও সাপোর্ট সেটেলমেন্ট হতে পারে, হলে কি করতে হবে সেটা বিমের ক্যালকুলেশনের সময় আমাদের জানাই আছে। এই সাপোর্ট যদি সেটেল করে বি পয়েন্ট নিচে চলে আসবে, এ পয়েন্টের জন্য একটা কনসিডারেশন আসবে, ডি পয়েন্টের জন্য একটা অ্যাডিশনাল স্লোপ আসবে, এগুলো আমরা জানি বিমের অ্যানালাইসিসের সময় করে আসছি। আপাতত এই স্ট্রাকচারে দেখে বোঝা যাচ্ছে কোনো সুয়ে হবে না, এই প্রবলেমটা খুব সহজেই করা যাবে। ফার্স্ট স্টেপ আমাদের যেটা ছিল যে ফিক্সড এন্ড মোমেন্ট ক্যালকুলেশন। এখানে দেখো সিডি মেম্বারের উপরে কোনো লোড নাই, কোনো ফিক্সড এন্ড মোমেন্ট কি হবে? লোড বা মোমেন্ট কোনো না
কোনো না কোনো একটা কিছু থাকতে হবে স্ট্রাকচারের মধ্যে। ফিক্সড এন্ড মোমেন্টটা কিন্তু ডিউ টু এক্সটার্নাল লোড। সিবি মেম্বারে যেহেতু কোনো লোড নাই, কাজে সিবি মেম্বারের জন্য কিন্তু কোনো ফিক্সড এন্ড মোমেন্ট নাই, অর্থাৎ এফসিবি ইকুয়াল টু এফবিসি ইকুয়াল টু 0। ফিক্সড এন্ড মোমেন্ট থাকবে কোথায়? বিডি মেম্বারে থাকবে। এবি মেম্বারে কি ফিক্সড এন্ড মোমেন্ট ক্যালকুলেট করার দরকার আছে? ক্যান্টিলিভার পোর্শন এটা কি আননোন? 5 গুণ 2 5 দুগুণে 10 জানাই আছে না ভ্যালুটা? এ পয়েন্টে কোনো মোমেন্ট নাই, বি পয়েন্টে মোমেন্ট হচ্ছে 5 দুগুণে 10 জানাই আছে। কাজেই এ বির ক্যালকুলেশনটাও লাগবে না। এখানে একটাই মাত্র মেম্বারের ফিক্সড এন্ড মোমেন্ট ক্যালকুলেট করা লাগবে, সেটা হচ্ছে বিডি। ফিগার দেখে বুঝতে হবে, এরকম সহজই থাকবে। দেখা যাবে যে অনেকগুলা মেম্বারে কোনো লোড নাই, সেগুলোর কোনো ক্যালকুলেশনও নাই মোমেন্ট। তো দেখি আমরা এখানে আহ, কিভাবে ক্যালকুলেট করা হয়েছে। যেমন শুধু এখানে যেটা আমরা দেখতেছি, এবি মেম্বারের জন্য ফিক্সড এন্ড মোমেন্ট ক্যালকুলেশনের প্রয়োজন নাই, কারণ টোটাল মোমেন্টটাই আমাদের জানা আছে। এম এবি ইকুয়াল টু 0 এন্ড এম বিএ ইকুয়াল টু কি হবে, এটা -10 না +10 হবে বলতো? বি থেকে এবি এর দিকে যে রেজিস্টিং মোমেন্টটা হবে, সেটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ হবে? আর অ্যান্টি ক্লকওয়াইজ। আমাদের হচ্ছে এন্টি ক্লকওয়াইজ হবে। কি বুঝো? বিতে যে রেজিস্টিং মোমেন্ট, এন মোমেন্ট, তার মানে এই ফোর্সের জন্য আমাদের অ্যাপ্লাইড মোমেন্ট গুলো হচ্ছে এরকম, তাহলে এখানে রেজিস্টিং মোমেন্টটা এরকম হবে না? তাহলে রেজিস্ট করবে, এই ফোর্সকে যদি রেজিস্ট করতে হয় মোমেন্টটা এরকম হতে হবে না? জি স্যার। এন্ড জি মোমেন্টের স্যার। কনসেপ্টটা বোঝা লাগবে। এন্ড মোমেন্ট হচ্ছে আমাদের কিন্তু ওই যে ফোর্স ইনটু ডিসটেন্স নয়, ফোর্স ইনটু ডিসটেন্সের যে রেজিস্টিং মোমেন্টটা মেম্বারের এন্ডে আসে সেটা। তো এখানে আমাদের 5 দুগুণে 10 কিন্তু এন্টি ক্লকওয়াইজ থাকবে এটাকে রেজিস্ট করার জন্য, সরি ক্লকওয়াইজ থাকবে, ক্লকওয়াইজ থাকবে। তার মানে এটার ভ্যালু আমাদের 5 দুগুণে 10। আমরা আমরা যে ডেরিভেশনটা ব্যবহার করছি এখানে, সেখানে ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ ধরা হয়েছে, যে এখানে আমাদের ডিএ কে আমরা বলতে পারি 5 দুগুণে 10। তাহলে আমাদের এটার এক্সাক্ট মোমেন্টের ভ্যালু, এটা কিন্তু এন মোমেন্টের ভ্যালু না, ডিরেক্ট মোমেন্টের ভ্যালু। যাই হোক, এ বি এর জন্য কাজ আমাদের প্রয়োজন নাই, বিসি তে লোড নাই, কাজ করার প্রয়োজন নাই। বিডি তে শুধুমাত্র আছে মাঝখানে একটা লোড। আমাদের ফর্মুলা হচ্ছে পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, বা এটা মিডিলে লোড থাকলে মনে হয় পিএল বাই 8 একটা ফর্মুলা আছে। মিডিলে লোড করলে পিএল বাই 8 করা যায়, বা তোমরা ওই যে জেনারেল ফর্মুলা ইউজ করতে পারো, পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার। আমি ওটাই এখানে মনে হয় লিখছি। পি হচ্ছে আমাদের 10, এ 2, বিও 2, আর এল হচ্ছে 2 2 4। 10 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার। তাহলে আমাদের আসলে এখানকার মোমেন্টের ডিরেকশন আসলে কেমন হবে, এখানে যে আমরা যে ফিক্সড এর মোমেন্ট ক্যালকুলেট করব এর সাইনের বিষয়টা, এখানে তো এটা তো আমরা জানি এটা এইদিকে হবেই। আর এখানে এই লোডের জন্য এখানে এরকম হবে, এখানে এরকম হবে, তো আমাদের জানা আছে। তো এটা যেহেতু আমাদের এন্টি ক্লকওয়াইজ, সুতরাং এটা মাইনাস, এটা যেহেতু ক্লকওয়াইজ এটা হচ্ছে প্লাস। তাহলে বিডি এর ভ্যালু, অর্থাৎ এম ফিক্সড এন্ড মোমেন্ট বিডি, এটার ভ্যালুটা হবে মাইনাস এন্টি ক্লকওয়াইজ -10 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার, -10 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার -5। আর তাহলে ডিবি এর ভ্যালুটাও একই হবে, শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস হবে। আমাদের ফিক্সড এন্ড মোমেন্টের কিন্তু ক্যালকুলেশন এই দুটাই লাগবে, বিডি এবং ডিবি। একটা -5 একটা +5, আর এই দুইজন 0, সিবি এবং বিসি এরা দুইজন 0। এবি এর ক্যালকুলেশন প্রয়োজন নাই। ফিক্সড এন্ড মোমেন্ট হলো, এবার আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ফর্ম করতে হবে। স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার এমবিসি 0 না স্যার? এমবিসি 0, হ্যাঁ এমবিসি না, এমবিসি 0 না, ফিক্সড এন্ড মোমেন্ট 0। টোটাল মোমেন্ট তো 0 না। জি টোটাল মোমেন্ট 0 হবে কেন? এখানে শুধু ফিক্সড এন্ড মোমেন্ট 0, কারণ ফিক্সড এন্ড Yes. মোমেন্ট ডিউ টু লোড, যেহেতু লোড নাই সেহেতু এই স্প্যানের উপরে কোনো ফিক্সড এন্ড মোমেন্ট নাই, কিন্তু মোমেন্ট তো থাকবেই এখানে। তো আমাদের এম এফ টা 0, এম 0 না। এম এফ বিডি এবং এম এফ ডিবি বের করছি, বাকি এইগুলা 0 রাখছি। স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন এখন আমাদের ফর্ম করতে হবে। যেহেতু সাইড সোয়ে নাই, অর্থাৎ ডিফ্লেকশন কি বলে সাপোর্ট সেটেলমেন্ট নাই, সুতরাং আমাদের সাপোর্ট সেটেলমেন্ট ছাড়া যে ফর্মুলা ছিল, অর্থাৎ আর ছাড়া, টুয়াইস থিটা এ প্লাস থিটা বি, ওই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। কোন কোন মেম্বারের জন্য? বিসি এবং বিডি এর জন্য। এ বি এর ভ্যালু তো আমরা ডিরেক্টলি জানি, তাহলে সিবি স্প্যানের উপরে আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দেখি।
সিবি স্প্যানে এমসিবি। এমসিবি কি হবে? ফিক্সড এন্ড মোমেন্ট অফ সিবি প্লাস টোয়াইস ইআই বাই এল নাকি এল স্কয়ার? ফর্মুলা কি ছিল? স্লোপ ডিফ্লেকশন এল। আগে বিসি করছি, এখানে একই কথাই। বিসি ইকুয়াল টু তাহলে আমাদের হবে ফিক্সড এন্ড মোমেন্ট অফ বিসি প্লাস টোয়াইস ইআই বাই এল ইন্টু থেটা বি প্লাস থেটা সি। আর এখানে থাকবে না, যেহেতু এখানে সুয়ে নাই বা সাপোর্ট সেটেলমেন্ট নাই বা অ্যাডিশনাল ডিফ্লেকশন নাই, তাহলে আমাদের এইটার ভ্যালু তো আমরা জিরো, এম এফ বিসি এর ভ্যালু জিরো, যেহেতু আমাদের এখানে অ্যাডিশনাল কোনো ইয়া নাই, ফোর্স নাই। তাহলে আমাদের এম বিসি এর ভ্যালু দাঁড়ালো এই 2 দুগুণে 4 ডিভাইডেড বাই এল এর ভ্যালু হচ্ছে 4, 4/4 দিলে 1 হয়ে যায় বা ইআই থেটা বি হয়ে গেল। এটা তাহলে তার অর্ধেক, হাফ ইআই থেটা সি। এই প্রবলেম গুলা কয়েকটা প্র্যাকটিস করলে দেখবা সবগুলা ক্যালকুলেশন কিন্তু করা লাগবে না। এই যে এটাতে যেটা ক্যালকুলেশন করছি, সিবিতে গিয়ে শুধুমাত্র সহগগুলা অল্টারনেট হবে, 0.5 এখানে আসবে, 1টা এখানে যাবে, বাকি সব কিন্তু সেম থাকবে। এইটুকু লেখার কোনো প্রয়োজন নাই পরীক্ষা। এইটাও না লিখলেও চলবে, ডিরেক্টলি তুমি যদি লেখো এমবিসি ইকুয়াল টু ইআই থেটা বি প্লাস 0.5 ইআই থেটা সি নিজে ক্যালকুলেশন করে, তাহলেও ফুল মার্কস পাওয়া যায়। তো তবে একটা ক্যালকুলেশন করলে ওই মেম্বারের রিভার্স ডিরেকশনের ক্যালকুলেশন ইউজুয়ালি কখনোই লাগবে না। কি কি চেঞ্জ হবে? এই যে থেটার সাথে যে সহগগুলো আছে সেগুলো অল্টারনেট হয়ে যাবে। আর একটা চেঞ্জ হবে কি, ফিক্সড এন্ড মোমেন্ট যদি আলাদা হয় তাহলে সেটা আলাদা চেঞ্জ, এইটুকুই। আর কিন্তু একই মেম্বারের দুই এন্ডের মোমেন্টে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এমসিবিটা কি হবে? এইটাই শুধু টোয়াইস থেটা বি প্লাস থেটা সি ছিল, এখানে টোয়াইস থেটা সি প্লাস থেটা বি হবে। অর্থাৎ এখানে সহগ যেহেতু অল্টারনেট হবে, এখানে অল্টারনেট হবে, এখানে দেখারই দরকার। 0.5 ইআই থেটা বি প্লাস ইআই থেটা সি। তাহলে বিসি এবং সিবি এর কাজ হয়ে গেল, বিসি সিবি। এবার আমাদের বিডি মেম্বারের কাজ। বিডি মেম্বারের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট অফ বিডি প্লাস, এইবারও কিন্তু আমাদের ইয়া নাই, কি বলে, সাপোর্ট সুয়ে বা সাপোর্ট সেটেলমেন্ট নাই, ফর্মুলা এটাই, শুধুমাত্র এই যে থেটা বি থেটা সির জায়গায় থেটা বি এবং থেটা ডি হবে। 2 ইআই বাই এল, এল এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এবার। এল এর ভ্যালু এখানে এবার চেঞ্জ হয়নি, এখানে এল এর ভ্যালু 4ই আছে, লাকিলি। আলাদা হলে এল এর ভ্যালু চেঞ্জ হবে, তো এখানে এল এর ভ্যালু চেঞ্জ হবে না, যেহেতু এখানেও 4ই আছে। তাহলে 2/4 ইন্টু 2, তাহলে হচ্ছে 4 ইন্টু মানে 1ই হয়ে গেল। বাট এখানে কিন্তু ফিক্সড এন্ড মোমেন্ট আছে, বিডি এর জন্য ফিক্সড এন্ড মোমেন্ট ছিল -5 প্লাস ইআই থেটা বি প্লাস 0.5 ইআই থেটা ডি। জাস্ট বসায় দেওয়া আর কি, এল এর ভ্যালু বসায় দেওয়া। ইআই ইন্টু থেটাকে আমরা এটাকে ভেরিয়েবল মনে করছি। এরপরে এমডিবি, এমডিবি তে কি হবে? ফিক্সড এন্ড মোমেন্টটা চেঞ্জ হবে, -5 এর জায়গায় +5 হবে। আর এরা দুইজন সাইন টাইন সব সেম থাকবে, শুধুমাত্র সহগগুলো জায়গা পরিবর্তন করবে। 0.5 এখানে আসবে, এটার সহগ 1টা এখানে চলে যাবে। এই কয়টাই আমাদের ইকুয়েশন। আর একটা আছে কি, এমবিএ। বি এর ভ্যালু তো 10 আমরা জানি, এখানে লিখে দিলাম মোমেন্ট এট বি পয়েন্ট টুয়ার্ড এ। এমবিএ হচ্ছে 5 দুগুণে 10, এ বি এর ভ্যালু তো 0। এই হচ্ছে আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। এখন আমাদের এখানে ওই যে জয়েন্ট কন্ডিশন এবং জয়েন্ট কন্ডিশনে অ্যাপ্লাই করলেই আমরা দেখবো যেটা সলিউশন হয়ে যাবে, এখানে শেয়ার কন্ডিশন প্রয়োজন হবে না। জয়েন্ট কন্ডিশন কি কি আছে দেখো তো, কি কি জয়েন্ট কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো? আমাদের আননোন আছে থেটা সি, থেটা ডি, থেটা বি, 3টা আননোন আছে আমাদের। জয়েন্ট কন্ডিশন কয়টা আছে? কি পয়েন্ট ফিক্সড, এখানে কি কন্ডিশন পাবো? এটা সিরিজ টু 0। হ্যাঁ, ফিক্সড সাপোর্টে কি রোটেশন থাকবে? ফিক্সড সাপোর্টে রোটেশন থাকবে না, সুতরাং স্লোপও থাকবে না, কাজেই থেটা সি ইকুয়াল টু 0। একই কারণে থেটা ডিও 0। ডি পয়েন্ট টু ফিক্সড, ফিক্সড সাপোর্টে আমাদের কোনো রোটেশন থাকবে না। দেখো, খেয়াল করে দেখো, আমাদের 3টা আননোন, সি, সি এবং বি, যার মধ্যে 2টা অলরেডি 0 হয়ে গেছে, একটা মাত্র আননোন এখন আমাদের রয়ে গেছে। ওইটার জন্য আমরা কি অ্যাপ্লাই করব? জয়েন্ট কন্ডিশন। এই যে বি জয়েন্টে এমবিএ প্লাস এমবিসি প্লাস এমবিডি ইকুয়াল টু 0। অবশ্যই এই 3টা এন্ড মোমেন্টের ভ্যালু এখানে ব্যালেন্স করতে হবে। এই দুইটা এই কি বলে রিলেশন বসায় দিলে আমাদের এটা সলভ হয়ে যাবে। দেখো, তাহলে থেটা সি আমাদের হচ্ছে জয়েন্ট ডি এবং সি ফিক্স ছিল, সুতরাং থেটা ডি ইকুয়াল টু থেটা সি ইকুয়াল টু 0। এটা স্মল ডি হবে, স্মল সি হবে, এটা কারেক্ট করা যায়নি।
অ্যাপ্লাইং দিস কন্ডিশনস, এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করলে অর্থাৎ থেটা ডি এবং থেটা সি জিরো করে দিলে এরা রিডিউস হয়ে এই ফর্মে চলে আসে। এই যে এই ইকুয়েশন গুলোতে বসাই দিলে এমবিসি থেটা সি তো জিরো, তাহলে ইআই থেটা বি থাকলো এমবিসি। এমসিবি তে আমাদের হচ্ছে 0.5 ইআই থেটা বি এইটুকু থাকলো, এরকম এমবিসি এমসিবি এমবিডি এবং এমডিবি। জাস্ট আমি এই দুইটাকে জিরো বসাইছি, বসাইলে এরকম একটু সিম্পল ইকুয়েশন চলে আসলো। এখানে দেখো আমাদের আননোন একটাই থেটা বি, থেটা বি ছাড়া কোনো আননোন এখানে নাই। এখন আমাদের থেটা বি বের করার জন্য আর একটা কন্ডিশন প্রয়োজন হবে, একটা কন্ডিশন থেকে আমরা একটা আননোন বের করে ফেলতে পারি। এটা হচ্ছে এখন দেখি অ্যাট জয়েন্ট বি, বি জয়েন্টে তিনটা মেম্বার আছে, বিএ বিসি এবং বিডি। তাহলে তিনটা মেম্বার বরাবর যে মোমেন্ট আছে এন মোমেন্ট গুলার সামেশন হবে জিরো। বিএ বিসি এবং বিডি, তাহলে বি এর ভ্যালু তো 10 আমরা ক্যালকুলেট করে রাখছিলাম, বিসি এর ভ্যালু এই যে ইকুয়েশন, বিসি এর ভ্যালু ইআই থেটা বি, আর বিডি এর ভ্যালু -5 প্লাস ইআই থেটা বি, -5 প্লাস ইআই থেটা বি ইকুয়াল টু 0। এখান থেকে পেয়ে গেলাম ইআই থেটা বি ইকুয়াল টু -2.5। এখন ইআই থেটা বি ইকুয়াল টু -2.5 এই চারটা ইকুয়েশনে বসাইলেই এই চারটা আননোন মোমেন্ট আমরা পেয়ে যাই। মোমেন্ট পেয়ে গেলেই আমাদের অ্যানালাইসিস কিন্তু শেষ। পুটিং দি ভ্যালু অফ এত বসাই দিলাম, চারটা মোমেন্ট পেয়ে গেলাম, শুধু এই ভ্যালুটা ইকুয়েশন গুলোতে বসিয়ে দিয়ে এখানে আমাদের ক্রস চেক দেওয়ার ব্যাপার আছে। ক্রস চেক দেওয়ার ব্যাপার হচ্ছে আমাদের এই যে বি জয়েন্টে এই তিনটার সামেশন জিরো হইতে হবে। বিএ বিসি এবং বিডি, বিএ বিসি এবং বিডি, বিএ তো 10 আর বিসি হচ্ছে -2.5, 10 -2.5 -7.5 ইকুয়াল টু 0। সুতরাং আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। যদি সলিউশন ভুল হয় তাহলে দেখবা যে এখানে এই জিনিসটা মিলবে না, যে জয়েন্টে জিরো হওয়ার কথা সেই জয়েন্টে জিরো হবে না। এটা হচ্ছে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন হয়ে গেছে। এবার আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। এর জন্য আমাদের ওই যে পোর্টাল ক্যান্টিলিভার মেথডে যেভাবে আমরা রিঅ্যাকশন ক্যালকুলেট করছিলাম, অর্থাৎ সেগমেন্টাল কি বলে সেগমেন্ট করে ফ্রি বডি করে, ঠিক ওইভাবে আমরা এখানে রিঅ্যাকশন গুলো ক্যালকুলেট করে নিব আগে। দেখো কম্পিউটেশন অফ রিঅ্যাকশন। তো প্রথমে আমরা যদি দেখি যে সামেশন অফ মোমেন্ট এট বি যদি আমরা নিই, দেখো এইটুকুকে যদি আমি ফ্রি করি, সিবি মেম্বারকে ফ্রি করলাম। এখানে মনে হয় ডায়াগ্রামটা কি দিছি আমি, ডায়াগ্রামটা দেওয়া হয়নি, আমি এখানে এঁকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারো। আমরা বিসি মেম্বারকে কনসিডার করছি। এই বিসি মেম্বারের মধ্যে কোনো লোড নাই, সি পয়েন্টে একটা মোমেন্ট আছে, বি পয়েন্টে একটা মোমেন্ট আছে, বি পয়েন্টে একটা হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স আছে, সি পয়েন্টেও একটা হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স আছে। যেহেতু তারা দুইজনই ফিক্সড, আমরা দেখি বিসি কে ফ্রি করে আসলে এখানে কি পাওয়া যায়। আঁকি এখানে, দেখো এটা হচ্ছে আমাদের বিসি মেম্বার, বি ছোট হাতের বি হবে। এই হচ্ছে বিসি মেম্বারকে আমরা কি করলাম, বিসি মেম্বারকে ফ্রি করলে যেহেতু দুই মাথাতেই ফিক্স, সুতরাং এখানে আমাদের একটা মোমেন্ট আছে, যে মোমেন্টকে আমরা অ্যাসিউম করছি সব মোমেন্টই পজিটিভ, দেন আমাদের ভ্যালু নেগেটিভ আসছে। তার মানে আমাদের এখানে ডায়াগ্রাম ড্র করার সময়, যে কোনো সময় আমরা যখনই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, আমরা সব মোমেন্টকে আমরা দেবো ক্লকওয়াইজ দিয়ে দিব, যেহেতু আমরা ক্লকওয়াইজ অ্যাসিউম করছি। যেহেতু এখান থেকে আমরা ভ্যালু বসাবো, ভ্যালু বসানোর সময় মাইনাস ভ্যালু বসাই দিব, বা চাইলে ডিরেকশন ঠিক করেও বসাইতে পারো, একই কথাই, ওখানে আবার মাথা খাটাতে হবে। যাই হোক, ক্লকওয়াইজ যদি হয় তাহলে এখানে আমাদের এরকম মোমেন্ট আছে, এখানে আমাদের এরকম একটা মোমেন্ট আছে, আর এখানে একটা হরিজন্টাল ফোর্স থাকতে পারে, এখানে একটা হরিজন্টাল ফোর্স থাকতে পারে, আর এখানে একটা ভার্টিক্যাল ফোর্স থাকতে পারে, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স থাকতে পারে। এখন আমি চাচ্ছি এই হরিজন্টাল ফোর্সটা বের করতে, এটাকে আমি বলছি এখানে উপরে থেকে বের করা, নাকি আমি কি ভুল লিখলাম নাকি? নিচে সি উপরেই বি, সরি আমি ডায়াগ্রামটা দিতে ভুল হয়েছে।
এটাই সি, এটাই বি। তো আমাদের যদি এখন আমরা সবসময় সাপোর্ট রিয়াকশন গুলো বের করি। এখানে এটা তো জয়েন্টের রিয়াকশন বের করার আমার প্রয়োজন নাই। সাপোর্ট রিয়াকশন বের করলে বিবিএমডি আঁকা সম্ভব। আমরা এখন চাচ্ছি এই হরিজন্টাল সাপোর্ট রিয়াকশনটা বের করার, কারণ আমরা জানি বি পয়েন্টে যদি মোমেন্ট নেই এইটা সরাসরি বের হয়ে আসবে, আর এই ভার্টিক্যালের কোনো ইফেক্ট বি পয়েন্টের মোমেন্টে পড়বে না। কার কার মোমেন্ট পাওয়া যাবে বি পয়েন্টে মোমেন্ট নিলে? এই ফোর্সের মোমেন্টও পাওয়া যাবে না, এই ফোর্সের মোমেন্টও পাওয়া যাবে না, যেহেতু এরা বি পয়েন্টে অ্যাক্ট করছে। এই মোমেন্টটা থাকবে, এর ভ্যালু আমরা জানি, বের করে রাখছি। এই মোমেন্টটা থাকবে, এর ভ্যালু আমরা জানি, বের করে রাখছি। আর কি থাকবে? এই হরিজন্টাল ফোর্সের জন্য একটা মোমেন্ট থাকবে, একটাই আননোন বের হয়ে আসবে। তো আমরা এইটাকে আমরা বলছি যে এই সি, তাহলে এই সি ইকুয়াল টু আমরা সিম্পলি লিখতে পারি এই মোমেন্ট প্লাস এই মোমেন্ট ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই মাঝখানের ডিস্টেন্সটুকু 4 মিটার। তো এখানে দেখো আমাদের ভ্যালুটা মনে হয় ঠিকই আছে। এখানে আমাদের এইদিকে এবং এদিকে যদি নেই, দেখো আমাদের ফোর্স যেদিকে, এখানে যদি মোমেন্ট নেই, সবগুলা মোমেন্ট একই ডিরেকশনে দিচ্ছে না। বি পয়েন্টে যখন মোমেন্ট নিব, এম বিসি ক্লকওয়াইজ, এম সিবি ক্লকওয়াইজ, এই সি এর মোমেন্ট এটাও ক্লকওয়াইজ, ঠিক কি না? তিনটাই ক্লকওয়াইজ। তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াবে? এম বিসি প্লাস এম সিবি প্লাস এইচ সি ইন্টু 4 ইকুয়াল টু 0। তাহলে এইচ সি ইকুয়াল টু পাওয়া যাবে, উপরে থাকবে মাইনাস এম বিসি মাইনাস এম সিবি ডিভাইডেড বাই 4। এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে 0.94 টিকবে। এটা এখানে আর এলাবোরেট করা হয়নি কেন জানি, পরের প্রবলেমে মেবি এলাবোরেট করাই আছে। জাস্ট আমাদের এই দুইটা, নরমালি আমরা যেটা জানবো যে আমাদের যে মোমেন্ট গুলো আছে তার যদি মাঝখানে কোনো ফোর্স থাকতো সেটা আমাদের চলে আসতো এর সাথে। যেহেতু মাঝখানে কোনো ফোর্স নাই, এই দুটা মোমেন্টের সামেশনকে আমরা এই ডিসটেন্স দিয়ে ভাগ করলেই এই রিয়াকশনটা পেয়ে যাব। এই সি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, যেদিকে ধরছি পজিটিভ আসছে, তার মানে 0.94 ঠিকই আছে। এই সি এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এখন আমরা বিডি মেম্বার নিয়ে কাজ করব। বিডি মেম্বার নিয়ে কাজ করব যাতে আমরা ওই যে ভার্টিক্যাল রিয়াকশন আর ডিটা বের করতে পারি। তো এখানে বিডি মেম্বারটা দেখো, বিডি মেম্বার নিয়ে কাজ করব। বিডি মেম্বারের মধ্যে আমাদের যখন বিডি মেম্বার নিয়ে কাজ করব, বি পয়েন্টে তিনটা থাকবে, একটা মোমেন্ট, দুইটা রিয়াকশন। দুইটা রিয়াকশনের মধ্যে এটা যদি এইচসি হয়, এইটাও এইচসি না? দুইটা ভ্যালু তো সেম হবে, মাঝখানে কোনো হরিজন্টাল ফোর্স নাই। তাহলে আমাদের এই দুইটা কিন্তু সেমই হবে, তার মানে এটা নোনই বলা যায়, যদিও কোনো ইফেক্ট নাই। বিডি মেম্বারের ক্যালকুলেশনের সময় হরিজন্টাল ফোর্সের কোনো কাজকর্ম নাই, সুতরাং এটা থাকা বা না থাকা একই কথা। এখানে একটা আননোন ভার্টিক্যাল ফোর্স থাকবে, একটা নোন মোমেন্ট থাকবে, মোমেন্ট বের করে রাখছি। আর ডি পয়েন্টে কি কি থাকবে? একটা আননোন ভার্টিক্যাল, একটা আননোন হরিজন্টাল, আর একটা নোন মোমেন্ট। তো হরিজন্টালে তো কোনো কার্বন নাই, মোমেন্ট জানাই আছে। তাহলে বি পয়েন্টে মোমেন্ট নিলে আলটিমেটলি ডি পয়েন্টে শুধু একটা ভার্টিক্যাল ফোর্স আননোন থাকবে, ওইটা বের হয়ে আসবে। দেখি আমরা বিডি এরিয়াটা এখানেই ড্র করে নিচে চলে গেলেই হবে মনে হয়। করো বিডি, এবার কিন্তু মাঝখানে ফোর্স আছে, এটাকে ভুললে চলবে না। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করার সময় এই ফোর্সের ইফেক্টটা আসবে। তাহলে এইখানে যদি আমি এখন মোমেন্ট নেই, আমরা সব ফোর্স কিন্তু ক্লকওয়াইজ ধরা, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। আর এইখানে একটা ভার্টিক্যাল ফোর্স আমি মনে করছি এইদিকে থাকা উচিত, আর একটা হরিজন্টালও থাকবে, আমি দেখালাম না কারণ প্রয়োজন নাই আমার। এবার দেখি আমরা এটার জন্য ক্যালকুলেশন কেমন হবে। বি পয়েন্টে যদি মোমেন্ট নেওয়া হয়, বি পয়েন্টে মোমেন্ট নিলে প্রথমত আসবে এইটা, এটা হচ্ছে আমাদের এম বিডি। এম বিডি, আমরা এটা ক্লকওয়াইজ এটা আছে, আমাদের ফর্মুলা এরকম হবে এম বিডি, এটা এবং 10-এর ফর্মুলা তো আলাদা হবে, 10 তো নাকি না একই একই দিকেই দিচ্ছে। তাহলে এম বিডি 10 × 2 এইটা, এবং এম ডিবি এই তিনটা একই সাইনে থাকবে, মাইনাস আমাদের এই যে ভিডি ইন্টু এইটুকু ডিস্টেন্স 4, এটা আর এক সাইনে যাবে। বা আমরা ওই যে এখানকার ডিরেকশন অনুযায়ী বসায় দিতে পারি, যেমন আমাদের ওখানকার ডিরেকশন অনুযায়ী যদি বসাই তাহলে মনে হয় একটু সোজাই হবে। দেখি ওখানকার ডিরেকশন অনুযায়ী বসাই মোমেন্ট গুলা। আমাদের বিডি পয়েন্টের মোমেন্ট কত ছিল? -7.5, তার মানে এন্টি ক্লকওয়াইজ 7.5।
বিডি তে এন্টি ক্লকওয়াইজ 7.5 আছে, আমরা এখানে এন্টি ক্লকওয়াইজ 7.5 বসাই দিই। আর ডিবি তে আছে প্লাস 3.75, তার মানে এটা ঠিকই আছে। এখন যদি আমি বি পয়েন্টে মোমেন্ট নেই, এটা 7.5, আর এটা হচ্ছে 3.75, আর এইটা আমাদের আননোন ভিডি, এটা আমরা বের করতে চাই। এখানে মোমেন্ট নিলে ইজিলি বের হয়ে আসবে। যদি আমি এই ডিরেকশনে পজিটিভ নেই, তাহলে প্লাস 7.5 মাইনাস 10 ইন্টু 2 মাইনাস 3.75 প্লাস ভিডি ইন্টু এইটুকু ডিস্টেন্স মনে হয় 4 ইকুয়াল টু 0। এখান থেকে ভিডি এর ভ্যালু 4.06 কিলো নিউটন আপওয়ার্ড। আমরা এখান থেকে ডি পয়েন্টের ভার্টিক্যাল রিয়াকশনটাও পেয়ে গেছি। এখন আমরা পাইনি কোনটা, সি পয়েন্টে একটা ভার্টিক্যাল আছে, এটা কিন্তু এখনো পাইনি। তো যেহেতু দুইটাই সাপোর্ট, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ফর দি হোল স্ট্রাকচার নিলে এইটা অবশ্যই বের হয়ে আসবে। দেখে আসি, আমাদের এখানে দেখো এই জায়গার ভার্টিক্যাল ফোর্সটা রিয়াকশনটা আমরা জেনে গেছি, এখানকার ভার্টিক্যাল রিয়াকশনটা জানতে হবে। অবশ্যই এই ভার্টিক্যাল প্লাস এই ভার্টিক্যাল মিলায়ে 10 5 15 হতেই হবে। ওখান থেকে আমরা সি পয়েন্টের ভার্টিক্যাল রিয়াকশনটা বের করে নিব। দেখো ফর হোল ফ্রি বডি ডায়াগ্রাম ভিসি প্লাস ভিডি মাইনাস 5 মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে ভিসি বা সি পয়েন্টের ভার্টিক্যাল রিয়াকশনটাও পেয়ে গেছি। এবার আমরা যা যা পাইছি সবগুলা এখানে বসিয়ে দিই স্ট্রাকচারে। যা যা পাইছি সব এখানে আমরা বসাই দিব। এই কাজটা তোমরা ওখানে ম্যানুয়াল ক্যালকুলেশন না করে ডিরেক্টলি ফিগারেও ক্যালকুলেশন করে লিখে দিলেও ফুল মার্কস পাওয়া যাবে। 0.94 ওইভাবে না লিখে এখানে ইকুয়াল টু দিয়ে তোমার হচ্ছে, যেমন এই ফিগার তো তোমাকে আঁকতে হবে মোমেন্ট গুলা বসায় দেওয়ার পরে, কোথায় কত মোমেন্ট হয় সাইন অনুযায়ী বসায় দিলা। বসায় দেওয়ার পরে এখানেই তুমি লিখবা যে 2.5 প্লাস 1.25 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 0.9। শেষ, ওগুলা লেখার কোনো প্রয়োজন হবে না। এখানে যেমন 4.06 এর আগে এখানে লিখে দিবা 7.5 মাইনাস 20 প্লাস 3.75 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 4.06 বসায় দিবা। এইটার সমান ভ্যালু এখানে বসায় দিবা, এইটা তারপর সামেশন করে নিয়ে এখানে ভ্যালু বসায় দিবা। কোনো সমস্যা নাই, ডিরেক্টলি এই ফিগার করলেই হবে। এইটুকু এই যে কথাবার্তা লেখা হয়েছে এখান থেকে এতখানি, এইটা না দিলেও কোনো সমস্যা নাই। জাস্ট কিভাবে পাওয়া যায় একটা প্রবলেমে এখানে দেখানো হয়। তো এইটা দেখো এখন আমাদের এটা কিন্তু হুল ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম যদি হয়ে যায় এটার এসএফডি বিএমডি ড্র আমরা অবশ্যই করতে পারবো। যেহেতু ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেছে, সব ফোর্স সব রিয়াকশন জানা আছে, সুতরাং এটার মোমেন্ট কি বলে এসএফডি বিএমডি আঁকা কোনো ব্যাপার না। যেমন এখানে 0.94 উঠবে, কোথাও কোনো ফোর্স নাই, এই মাথায় গিয়ে শেষ হবে 0.94 শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আবার এটার ক্ষেত্রে এই মেম্বারের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, 5 নিচে নামবে, এরপরে এখান থেকে চলতে থাকবে, এইখানে এসে কি থামবে নাকি চলতেই থাকবে বলো তো? এবিডি মেম্বারের জন্য এখানে 5 আছে, এই 5 কি আমরা 10 পর্যন্ত কন্টিনিউ করব নাকি বি তে এসে চেঞ্জ হবে, কি মনে হয়? স্যার বিতে এসে চেঞ্জ হবে, হ্যাঁ কারণ চেঞ্জ বিতে হবে, তো কারণ বি তে কিন্তু একটা রিয়াকশন আছে, এটা তো জি, স্যার। জয়েন্ট, জয়েন্টের রিয়াকশন আছে। তাহলে আমরা এবি পার্টের জন্য যদি ড্র করতে চাই, জাস্ট 5 নিচে নামাই দিয়ে এখন পর্যন্ত টেনে দিলেই এবি পার্টের জন্য ড্র হয়ে যাবে। এখন বিডি পার্টের জন্য ড্রয়িং কিভাবে করব, ডি পয়েন্ট থেকে শুরু করব। এখানে 4.06 জানা আছে, লেফট রাইট সাইডে আপওয়ার্ড, সুতরাং এটা নেগেটিভ 4.06। এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করবা, যেহেতু আমরা লেফট সাইড থেকে ড্রয়িং করে অভ্যস্ত এবং আপওয়ার্ড রিয়াকশন গুলোকে পজিটিভ শেয়ার দিয়ে অভ্যস্ত। বাট আমাদের কিন্তু এই প্রবলেম স্লোপ ডিফ্লেকশন, এরপরে মোমেন্ট ডিস্ট্রিবিউশন আছে, সবগুলাতেই প্রবলেম করার সময় কিন্তু পরিস্থিতি অনুযায়ী ডান বা বাম যে কোনো দিক থেকে ড্রয়িং করা লাগতে পারে। যদি আমরা ডান থেকে বামে প্রসিড করি তাহলে আমাদের আপওয়ার্ড রিয়াকশন গুলা কিন্তু নেগেটিভ দিবে। কাজে আমাদের এইখানে হবে -4.06, -4.06 এখান পর্যন্ত কন্টিনিউ করবে, দেন ডাউনওয়ার্ড 10 আছে, এটা হবে +10 হয়ে গিয়ে +5.5 মতো হয়ে এখানে এসে শেষ হবে। দেখো ডায়াগ্রামটা এই যে ডাউনওয়ার্ড আপওয়ার্ড, এখানে 5 আর এখানে 0.94। তো একই এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে মনে হতে পারে স্যার মোমেন্ট তো ভ্যালু সব জানাই আছে, বিএমডি আঁকার জন্য আবার কি করা লাগবে? যেমন এবি সিবি মেম্বারের ক্ষেত্রে যে মোমেন্ট গুলো জানা আছে সেগুলো থেকেই বিএমডি আঁকা সম্ভব। এখানে এই মাথায় নিচের দিকে দিব 1.25, এই মাথায় উপরের দিকে দিব 2.25, দিব যোগ করে, কাজ শেষ।
এ বি পোর্শনের জন্য কোনো সমস্যা নাই, এ পয়েন্টে 0, এই পয়েন্টে এসে 10, -10, তাহলে আমাদের 0 থেকে -10 পর্যন্ত যোগ করে দিব, কোনো সমস্যা নাই। বাট বিডি মেম্বারের ক্ষেত্রেই হচ্ছে প্রবলেম। এখানে -7.5, এখানে -3.75, এখানে -7.5 নামাইলাম, 3.75 যোগ করে দিলে কিন্তু হবে না, মাঝখানে একটা সিপি আছে 10 এ। কাজেই এই বিডি মেম্বারের কাজ করার জন্য এটার শেয়ার ফোর্স ডায়াগ্রামের দিকে চোখ দিতে হবে। বাকি এই দুইটার জন্য প্রয়োজন নাই। দেখো এই দুইটার জন্য -1.25 থেকে 2.5, 0 থেকে 10, কিন্তু এইটার জন্য আমাদেরকে শেয়ার ফোর্স ডায়াগ্রামের দিকে চোখ দিতে হবে। যেমন এখানে 3.75 নামালাম, নেগেটিভ মোমেন্ট এটা 3.75 নামলো, এখন ফোর্সের এখানে কত হবে, এইটুকুতে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে সেটা দেখতে হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এইটা, যদি আমরা রাইট থেকে লেফটে যাই, নেগেটিভ এরিয়াটা পজিটিভ আকারে আমাদেরকে কাউন্ট করতে হবে। তাহলে -3.75 এখানে আছে, প্লাস 4.06 ইন্টু এই ডিস্টেন্স 2 মনে হয়, 4.06 ইন্টু 2 থাকবে হচ্ছে +4.37, সেটা উপরে উঠে যাবে। দেন এখান থেকে আবার এইটুকু বিয়োগ করলে এইখানকার মোমেন্টটা পাওয়া যাবে -7.5। এটা বারবার বলতেছি আমি, যখন আমরা রাইট থেকে প্রসিড করব তখন কিন্তু আমাদের লেফট থেকে প্রসিড করার সময় যে কনসিডারেশন গুলো ছিল সবগুলোই চেঞ্জ হয়ে যাবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময়। এটা নেগেটিভ এরিয়া, এটার জন্যই পজিটিভ মোমেন্ট পাবো। এটা পজিটিভ এরিয়া, এটার জন্যই আমি নেগেটিভ মোমেন্ট পাবো যদি আমি এই দিক থেকে কাজ শুরু করি। আর যদি এই দিক থেকে শুরু করতাম তাহলে আমাদের ঠিক ছিল। তো এই দিক থেকেও চাইলে শুরু করতে পারো, 7.5 আগে নিচে নামাই দিবা, 7.5 নিচে নামাই দিলা, প্লাস তোমার হচ্ছে 5.94 ইন্টু 2, 7.5 প্লাস 5.94 ইন্টু 2 করলে সেই 4.37 পাবা, -4.06 ইন্টু 2 করলে 3.75 পাবা। যেভাবেই যাও রেজাল্ট এরকমই হবে। এসএফটি এবং বিএমটি এটা হচ্ছে সিম্পল একটা স্ট্রাকচার, যেখানে আমাদের হচ্ছে ইয়েটা নাই, যেন বলে ওই যে সাইড ওয়ে কনসিডারেশন নাই, অর্থাৎ সাপোর্ট সেটেলমেন্ট বা এরকম কিছু নাই, এটা খুব সহজেই হয়ে যাবে। তো এরকম আমাদের যে আমরা যখন পরীক্ষায় প্রশ্ন দিব, আইদার মিড বা ফাইনালে কোনো একটাতে দেখবা যে সাইড ওয়ে থাকবে না, বাট সাইড ওয়ে আলা প্রবলেমও থাকবে, সাইড ওয়ে ছাড়া প্রবলেমও থাকবে। ফাইনালে এখান থেকে 2 সেট প্রশ্ন হবে, একটা বিম থেকে আর একটা ফ্রেম থেকে। ফ্রেমের যদি মিডে দেখা যায় সাইড ওয়ে ছাড়া প্রবলেম দেওয়া হলো, তাহলে ফাইনালে সাইড ওয়ে সহ প্রবলেম থাকবে এরকম। তো এবার আমরা দেখব সাইড ওয়ে সহ যদি সাইড ওয়ে থাকে, সাইডে যদি মুভমেন্ট করে, তাহলে ওই প্রবলেমের জন্য এডিশনাল কি কি ট্রিটমেন্টের প্রয়োজন হবে। এটা হচ্ছে আরেকটা ফ্রেম, এখানে আমাদের 12 কিলোনিউটন লোড দেওয়া আছে, এখানে স্ট্রাকচার দেখতে এরকম। তো এখানে অবশ্যই সাইড ওয়ে হবে, যেহেতু এই মাথাটা এখানে সাপোর্ট নাই, এটা অবশ্যই এদিকে মুভ করবে এবং সি পয়েন্টটা এদিকে মুভ করবে। সাইড ওয়ের ডিরেকশনও কিন্তু একটা ফ্যাক্টর, ভুল ডিরেকশন নেওয়া যাবে না। লোড যেদিকে হরিজন্টাল লোড যদি থাকে, অবশ্যই লোডের ডিরেকশনে সাইড ওয়ে হবে। আর যদি ভার্টিক্যাল লোডের জন্য সাইড ওয়ে কনসিডার করতে হয়, সিমেট্রি থেকে যেই দিকে ভার্টিক্যাল লোড বেশি থাকবে তার অপোজিট ডিরেকশনে সাইড ওয়ে হবে। এটা ভুল করলে আবার একটু গ্যাঞ্জাম হবে ভিতরের দিকে গিয়ে। এই প্রবলেমের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া ভেরিইং আছে, হতেই পারে ইআই কনস্ট্যান্ট তো না থাকতেই পারে। এই দুইটা মেম্বারের জন্য আই, এই মেম্বারের জন্য 2i, অর্থাৎ এই মেম্বারটা মোটা। আমরা দেখি যে এইটা আমরা কিভাবে সলভ করব। এখানে দেখো বিসি এবং সিডি মেম্বারের জন্য কিন্তু কোনো ফিক্সড এন্ড মোমেন্ট নাই, যেহেতু ফোর্স নাই। ফিক্সড এন্ড মোমেন্ট শুধুমাত্র এবি মেম্বারের জন্য আছে। এবি মেম্বারের ফিক্সড এন্ড মোমেন্ট বের করে নেই, এ পয়েন্টে মাইনাস, বি পয়েন্টে হচ্ছে প্লাস, এবং যেহেতু মিডিলে আছে PL/8 করতে পারো, বা আগেরটার মতোই কি বলে PAB²/L² করে নিয়ে জাস্ট -9 আর +9 আসলো। বাকি বিসি, সিবি, সিডি এবং ডিসি এগুলো 0। এবার আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ফর্ম করব। তার আগে সোয়ে ডায়াগ্রামটা দিয়ে দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। বা তোমরা তো এই ফিগার তো আর কেউ আঁকবে না, এটা তো কোশ্চিনে দেওয়া থাকবে। প্রথম যে ফিগারটা আঁকবো ওটাতে পেন্সিল দিয়ে এরকম করে সুয়ে দেখাই দিলে হবে। একটা ফিগার তো অন্তত আঁকবা তোমরা, সেই ফিগারে সুয়েটা দেখাই দিলে ভালো, কোন ডিরেকশনে সুয়ে হচ্ছে সেটা আমাদের জানা আছে। এরকম এভাবে সুয়ে হবে, ডেল্টা পরিমাণ সুয়ে আমরা সবসময় অ্যাসিউম করব। তো দেখো এটা কি সাপোর্ট সেটেলমেন্টের মতোই দেখতে না? সাপোর্ট সেটেলমেন্টের মতোই কিন্তু দেখতে, জাস্ট আমাদের ফর্মুলাতে আর চলে আসবে। আমাদের স্লোপ ডিফ্লেকশনের যে ফর্মুলা, ওই টুয়াইস থেটা এ প্লাস থেটা বি মাইনাস 3r চলে আসবে আমাদের ফর্মুলাতে। এইটুকুই ডিফারেন্স, মানে বিমের মতো করেই প্রবলেম হবে।
এখানে একটা কথা আমি লিখছি, এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, বোঝার জন্য লেখা হয়েছে। as there is no restraint in upper portion of the frame, there is a possibility of side sway toward right. Let us assume the side sway to be delta, which will affect the member AB and CD. তাহলে হচ্ছে আমাদের মেম্বার এ বি এর জন্য যেহেতু আর বের করতে হবে, মেম্বার এ বি এর জন্য আর ইকুয়াল টু আমরা জানি ডেল্টা বাই এল। ডেল্টা বাই এল, এ বি এর এলটা হচ্ছে কত? 6 মিটার, 6 মিটার। তাহলে ডেল্টা বাই 6, আর এর ভ্যালু হচ্ছে এ বি এর জন্য ডেল্টা বাই 6। স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কি হবে? ফিক্সড এন্ড মোমেন্ট প্লাস 2EI বাই এল। আই কিন্তু হবে না, কারণ এ বি এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া 2I দেওয়া আছে, এই কারণে এখানে 2I নেওয়া হয়েছে। 2EI বাই এল ইন্টু টয়েস থেটা এ প্লাস থেটা বি মাইনাস 3R। থেটা এ, থেটা বি এবং 3R। আর এর জায়গায় আমরা ডেল্টা বাই 6 বসিয়ে দেব, আর এল এর জায়গায় বসাবো 6 দিয়ে এটাকে সিম্পলিফাই করে ফেলবো। -9 প্লাস 4/3 হয় এখানে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ডিভাইডেড বাই এল এর ভ্যালু 6, 8/6, তার মানে 4/3 এই থেটা এ। আর এখানে তাহলে এর অর্ধেক হবে। সব সময় কিন্তু এর কোএফিসিয়েন্ট হচ্ছে এর কোএফিসিয়েন্ট অর্ধেক হবে, এটা মনে রাখতে হবে। এটা ক্যালকুলেট করলে এটা আর ক্যালকুলেট করা, ক্যালকুলেটরকে পেরেশানি দেওয়ার দরকার নাই। এখানে 4/3, এখানে অবশ্যই 2/3 হবে। 2/3 মাইনাস এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই আরো একটা 6, তার মানে 12/36। 1/3 EI ডেল্টা থাকবে। এম এ বি এর জন্য আমাদের এটা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। তাহলে বি এর জন্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কি হবে? বি এর জন্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে যদি ফিক্সড এন্ড মোমেন্ট চেঞ্জ হয় তো হইলো, চেঞ্জ আছে কিনা দেখি আমরা। বি এর জন্য ফিক্সড এন্ড মোমেন্ট শুধু সাইন চেঞ্জ করছে, -9 এর জায়গায় +9 হচ্ছে, তাহলে -9 এর জায়গায় +9 দিলাম। এরা দুইজন তাদের কোএফিসিয়েন্ট চেঞ্জ করবে। 2/3 এখানে আসবে, 4/3 এখানে যাবে। EI ডেল্টা যা আছে তাই থাকবে, কারণ দুইটাতেই ফর্মুলা -3R। এবি এবং বি এর জন্য যে এন্ড থেকে ক্যালকুলেট করি না কেন, আমাদের ফর্মুলাতে কিন্তু -3R আছে। কাজেই এইটা কোনো চেঞ্জ হবে না, ডেল্টার যে কোএফিসিয়েন্ট সেটা কিন্তু চেঞ্জ হবে না। তার মানে এবি ক্যালকুলেট করতে পারলেই বি এ আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। এরপরে দেখি আমাদের বিসি এবং সিবি। বিসি এবং সিবি এর জন্য এটাতে কোনো আমাদের সুয়ে কনসিডারেশন নাই। বিসি এবং সিবি এর জন্য সুয়ে কখন হতো? যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সেটেলমেন্ট হতো তাহলে আমাদের বিসি এর জন্য সুয়ে হতো। এখানে তো ভার্টিক্যালি কোনো হয়নি, সেটেলমেন্ট হয়নি, সুতরাং বিসি এর জন্য ফর্মুলাতে আর আসবে না। তো বিসি এর জন্য দেখো, বিসি এর জন্য সিম্পলি আমাদের হচ্ছে একবারে লেখা হয়েছে, এখানে ফর্মুলা লিখতেই যাইনি আমি। এমএফবিসি যেটা ফিক্সড এন্ড মোমেন্ট তো 0, 0 বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে টুয়াইস EI বাই এল, এল এর ভ্যালু হচ্ছে 4 না 3 ছিল? 4, হ্যাঁ, বিসি এর ভ্যালু 4, এল এর ভ্যালু টুয়াইস EI বাই এল বা 2/4 দেওয়া, এই কি বলে 4 দেওয়া হয়েছে। 2EI/4 ইন্টু টুয়াইস থেটা বি প্লাস থেটা সি ছিল 2EI/4 দিয়ে এরকম একটা সিম্পল ফর্মে আসে। তো এইটা না লিখলেও চলবে, ডিরেক্টলি এটা লিখে দিলেও কোনো সমস্যা নাই। সিবি এর জন্য শুধুমাত্র কোএফিসিয়েন্ট গুলো জায়গা বদল করবে, 0.5 এখানে, 1 আসবে এখানে। গেল এমবিসি এম সিবি, সিবি হয়ে গেল। বাকি থাকে আমাদের লাস্ট মেম্বার সিডি বা ডিসি যেটাই বলি। এই মেম্বারের ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালু এর আগে ছিল ডেল্টা বাই 6, এবার কিন্তু ডেল্টা বাই কত 3 মনে হয়, 3। মেম্বার লেন্থ হচ্ছে 3, তাহলে সিডি এর জন্য আমাদের আর এর ভ্যালু ডেল্টা বাই 3। সিডি এর জন্য আমাদের আর এর ভ্যালু ডেল্টা বাই 3। এমএফসিডি যেটা আমাদের এমএফসিডি প্লাস 2EI/L টুয়াইস থেটা সি প্লাস থেটা ডি মাইনাস 3R। আর আলা ফর্মুলা, ফিক্সড এন্ড মোমেন্ট নাই, তাহলে আমাদের 2 দুগুণে 4/3, এল এর ভ্যালু 3, 4/3 EI থেটা সি, আর এখানে 2/3 হবে তাহলে অর্ধেক, আর মাইনাস এখানে 3 দুগুণে 6 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 3, তাহলে 6/9, দ্যাট মিন্স 2/3, 2/3 EI ডেল্টা। এমসিডি যদি পাওয়া যায়, এমডিসি শুধুমাত্র এই দুইজন জায়গা বদল করবে, ডেল্টা ডেল্টার মতো থেকে যাবে। সবগুলা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবার আমরা জয়েন্ট কন্ডিশন অ্যাপ্লাই করব। এখানে দেখে আসি জয়েন্ট কন্ডিশনে কি কি অবস্থা আছে। এ এবং ডি পয়েন্ট ফিক্সড, তাহলে থেটা এ এবং থেটা ডি এই দুইজন 0। আর কি কন্ডিশন আছে? বি জয়েন্টে এম বিসি প্লাস এম বিএ ইকুয়াল টু 0, সি জয়েন্টে এম সিবি প্লাস এম সিডি ইকুয়াল টু 0। এই কয়টা আমাদের জয়েন্ট কন্ডিশন।
জয়েন্ট কন্ডিশন থেকে আমরা কি কি পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা জয়েন্ট কন্ডিশন আমরা পাচ্ছি। আমাদের আননোন কয়টা একটু দেখি আমরা। আমাদের আননোন হচ্ছে থেটা এ, থেটা বি, থেটা সি, থেটা ডি, চারটা এবং ডেল্টা, পাঁচটা আননোন। আমাদের কিন্তু আননোন পাঁচটা, আমরা ইকুয়েশন পাচ্ছি চারটা। কাজেই শুধুমাত্র জয়েন্ট কন্ডিশন দিয়ে এই প্রবলেম সলভ করা যাবে না, এখানে আমাদের শেয়ার কন্ডিশন লাগবে। দেখি আমরা কোন জায়গায় গিয়ে ঠেকে যাই। তারপর প্রথমে জয়েন্ট কন্ডিশন গুলো অ্যাপ্লাই করব। থেটা এ, থেটা ডি ইকুয়াল টু 0 বসাবো। এটা বসানোর পরে এগুলা সিম্পলিফাই, জাস্ট এই ভ্যালুগুলা 0 বসাই দিলে এগুলা এরকম হয়ে যাবে, 6টা ইকুয়েশন ছোট হয়ে এই পর্যায়ে চলে আসবে। এটা মনে হয় ব্যাখ্যা করার কিছু নাই, জাস্ট আগে তো বের করেই রাখছি ইকুয়েশন গুলা, সেখানে শুধুমাত্র থেটা এ এবং থেটা ডি এর ভ্যালুটা 0 করে দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা ইকুয়েশন গুলোকে পাবো। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে জয়েন্টের যে ব্যালেন্সিং মোমেন্টের কাজ, যেমন জয়েন্ট বি তে এসে বিএ এমবিএ প্লাস এমবিসি ইকুয়াল টু 0, এমবিএ প্লাস এমবিসি ইকুয়াল টু 0। তাহলে এমবিএ হচ্ছে এইটুকু আর এমবিসি হচ্ছে এইটুকু। এমবিএ প্লাস এমবিসি ইকুয়াল টু 0 লেখার পরে এইটা এবং এটা তোলার দরকার নাই, তোমার তো খাতায় দেখতেই পাবা, এই দুইটা একবারে যোগ করে নিচে লিখে দিবা। যেমন এই দুইটা যোগ করে কি হয়, 9 প্লাস 4/3 প্লাস 1 মিলায় মনে হয় 7/3 হয়। 9 প্লাস 7/3 ইআই থেটা বি প্লাস 0.5 ইআই থেটা সি মাইনাস 1/3 ইআই ডেল্টা ইকুয়াল টু 0। একবারে লিখে দিলেই হবে, এখানে দুইটা এখানে তোলার কোনো প্রয়োজন নাই, ডিরেক্টলি এই লাইনটা দেখে দেখে যোগ করে নিলেই হবে। এখানে +9 আছে, ওই পাশে তুলে দিলে -9 হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 7। এইটা কিন্তু সলভ, আমাদের সিস্টেম অফ ইকুয়েশন যেগুলা হবে তার মধ্যে এইটা হচ্ছে একটা ইকুয়েশন, তিনটা আননোন আলা একটা ইকুয়েশন। এইরকম আরো দুইটা ইকুয়েশন যদি আমরা পাই তাহলে এই তিনজন আননোনকে আমরা বের করতে পারি। এবার জয়েন্ট সি তে চলে যাই। জয়েন্ট সি তে গেলে এমসিবি প্লাস এমসিডি ইকুয়াল টু 0, এমসিবি প্লাস এমসিডি ইকুয়াল টু 0। সিবি এবং সিডি এই দুইটা যোগ করলে কি হয় এখান থেকেই দেখে নিব। 0.5 ইআই থেটা বি, সরি সিডি এবং সিবি কি একটু দেখি, সিবি এবং সিডি, হ্যাঁ সিবি এবং সিডি এই দুইটা যোগ হবে, তাহলে আমাদের 0.5 ইআই থেটা বি প্লাস থেটা সির সাথে, তার মানে 4/3 প্লাস 1 7/3 ইআই থেটা সি আর হচ্ছে -2/3 ইআই ডেল্টা ইকুয়াল টু 0 হবে। এই ইকুয়েশন, এটাকে এইটুকু লেখার প্রয়োজন নাই, একবারে যোগ করে লিখলেই হবে। তো দুইটা ইকুয়েশন পাওয়া গেল, আমাদের কিন্তু আর কোনো জয়েন্ট নাই, সুতরাং এইরকম আরেকটা ইকুয়েশন পাওয়ার আমাদের কোনো পসিবিলিটি নাই। কিন্তু তিনটা ইকুয়েশন না পাইলে তো তিনটা আননোন বের করতে পারবো না। থেটা বি, থেটা সি এবং ডেল্টা এই তিনজন আমাদের জেনুইন আননোন। শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে। চলে গেছে, নেট চলে গেছে, আমি মোবাইল ডাটাতে আসলাম। যেটা বলতেছিলাম যে এখানে আমাদের এই কি বলে, এই তিনটা আমাদের জেনুইন আননোন রয়ে গেছে, থেটা বি, থেটা সি এবং ডেল্টা। আচ্ছা কালকে বানান, রবিবারে বানান। এই তিনটা আমাদের হচ্ছে জেনুইন আননোন, কারণ বাকি দুইটা আননোন থেটা কি বলে সি এবং কি বলে আরেকটা যেন কি ছিল, থেটা এ এবং থেটা ডি, এরা কিন্তু 0 হয়ে গেছে। এই তিনজন আননোন রয়েছে, কিন্তু আমাদের ইকুয়েশন আছে দুইটা। বাকি যেগুলো আছে এগুলো তো এই পাশে মোমেন্টও আছে, এগুলো নিয়ে কাজ করা যাবে না। তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন প্রয়োজন, ওইটার জন্য আমাদের অ্যাপ্লিকেশন অফ পেয়ার কন্ডিশন হবে। পেয়ার কন্ডিশনটা কেমন, যে এই স্ট্রাকচারে দেখো, আমি এখানে আসি, এই স্ট্রাকচারে হরিজন্টাল রিঅ্যাকশন এট এ প্লাস হরিজন্টাল রিঅ্যাকশন এট ডি ইকুয়াল টু 12 হতে হবে না? ফুল বডি ডায়াগ্রাম যদি করি তাহলে আমাদের এখানকার হরিজন্টাল শেয়ার এবং এখানকার হরিজন্টাল শেয়ারের সামেশন অবশ্যই অ্যাপ্লাইড হরিজন্টাল লোডের সমান হবে। এই কন্ডিশন থেকে আমরা আর একটা রিলেশন পাবো, অর্থাৎ এইচ এ প্লাস এইচ ডি ইকুয়াল টু 12। যদি এই দুটাকে আমরা টুয়ার্ড লেফট চিন্তা করি তাহলে এইচ এ প্লাস এইচ ডি ইকুয়াল টু 12। এখন এইচ এ কে এম এ বি এবং এম বি এ দিয়ে ট্রান্সফার করে দেওয়া যাবে, এইচ ডি কে এম ডিসি এবং এম সিডি তে ট্রান্সফার করে দেওয়া যাবে, তাহলে আমাদের আর একটা রিলেশন পাওয়া যাবে। দেখো
শেয়ার কন্ডিশন এখানে ছবি দেওয়া আছে। এইচ এ এবং এইচ ডি আমাদের এগুলা মোমেন্ট কিন্তু আমাদের সবগুলো আমরা পজিটিভ, যতক্ষণ পর্যন্ত বের করতে না পারছি ততক্ষণ পর্যন্ত সবাইকে আমি ক্লকওয়াইজ কনসিডার করব। তাহলে দেখো এইচ এ এর ভ্যালুটা কত হবে। এইচ এ এর ভ্যালুটা হবে আমাদের, যদি আমি কোন পয়েন্ট বি পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে হচ্ছে এম বি এ মাইনাস 12 × 3 প্লাস এম এ বি প্লাস এইচ এ ইন্টু 6 ইকুয়াল টু 0। আমি বি পয়েন্টে মোমেন্ট নিছি, শুধুমাত্র এ বি মেম্বার কনসিডার করে, এবি মেম্বার কনসিডার করে বি পয়েন্টে মোমেন্ট নিছি। এই মোমেন্ট এই ফোর্সের জন্য মোমেন্ট এবং এই হরিজন্টাল ফোর্সের জন্য মোমেন্ট। এখানে ভার্টিক্যাল ফোর্স আছে কিন্তু সেটা এখানে আসবে না। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এইচ এ ইকুয়াল টু মাইনাস এম এ বি মাইনাস এম বি এ প্লাস 36/6 এই একটা ইকুয়েশন আমি এখান থেকে পাচ্ছি। একইভাবে এইচ ডি এর জন্য একটা ইকুয়েশন পাবো। এবার তো মাঝখানে কোনো ফোর্সও নাই, সহজ হিসাব এমসিডি প্লাস এমডিসি ডিভাইডেড বাই 3, কিন্তু মাইনাস হবে আর কি। মানে আমাদের যদি এখানে যদি মোমেন্ট নেই, তাহলে আমাদের এই সবগুলো একই ডিরেকশনে মোমেন্ট দিচ্ছে, এমসিডি প্লাস এমডিসি প্লাস এইচডি ইন্টু 3 ইকুয়াল টু 0। তাহলে এইচডি ইকুয়াল টু মাইনাস এমসিডি মাইনাস এমডিসি ডিভাইডেড বাই 3। এখন আমরা জানলাম কি এইচ এ প্লাস এইচডি ইকুয়াল টু 12, বসিয়ে দেই। তাহলে আমাদের এইটা প্লাস এইটা ইকুয়াল টু 12। এদের সবার ইকুয়েশন আমাদের জানা আছে, সবার ইকুয়েশন থেকে তাদের ভ্যালু বসায় দিলেই আর একটা রিলেশন পাওয়া যায়। এখানে আমি একটু সরল করছি, 6 দিয়ে সব পক্ষকে গুণ করে দিছি। তাহলে আমাদের এইটা প্লাস এইটা মাইনাস 36 প্লাস 2 এমসিডি প্লাস 2 মাইনাস দিয়ে গুণ করে দিছি মনে হয়, 72 হয়েছে। এগুলো সরল করা আর কি, এগুলো তোমরা পারবা নিশ্চয়। এরপরে এম এ বির ভ্যালু বসায় দেওয়া হয়েছে, এম বি এর ভ্যালু যে এখান থেকে এই যে সিম্পলিফাইড ইকুয়েশন, সবসময় লেটেস্ট যে সিম্পলিফাইড ইকুয়েশন পাওয়া গেছে সেগুলো ব্যবহার করি। এখান থেকে যার যার ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পরে এই আর একটা ইকুয়েশন পাওয়া গেছে। তাহলে আগের দুইটা এই একটা, তিনটা আননোন, তিনটা ইকুয়েশন ইজিলি ক্যালকুলেটর সলভ করবে। সলভ করে এই তিনটা আননোনকে আমরা বের করে ফেলবো, ইআই থেটা বি, ইআই থেটা সি, ইআই ডেল্টা। তিনটা আননোন যখন বের হয়ে যাবে, এরপরে এই যে এখান থেকে এই যে 6টা ইকুয়েশনে বসায় দিলে এই 6টা মোমেন্ট বের হয়ে আসবে, অর্থাৎ প্রত্যেকটা এন্ড মোমেন্ট আমরা পেয়ে যাব। জাস্ট এই ভ্যালুগুলো বসায় দেওয়ার পরে ওখানে বসিয়ে দিয়ে মোমেন্ট গুলো বের করা হয়েছে, সবগুলা মোমেন্ট। এখানে দেখো যে এখানে এমসিবি 3.5 আসছে, এমবিসি এমসিডি আবার আসছে 3.49, বাট যেহেতু সি একটাই পয়েন্ট, দুইটা মোমেন্ট তো সমান হওয়া লাগবে, এই জন্য এটাকে আমি ওই টেন্স টু দিয়ে 3.5 দেখাই দিছি। অবশ্যই সি পয়েন্টে দুইটা মোমেন্ট মিলতে হবে, যেমন এখানে 0.32 মিলছে, ওকে আছে, এটা একটা ক্রস চেক। তবে সাইড সুয়ে প্রবলেমে এর চেয়ে বড় ক্রস চেক দেওয়ার পদ্ধতি আছে, আমি বলবো। আপাতত মনে করো সবগুলা মোমেন্ট আমরা ক্যালকুলেট করে ফেলছি। এবার আমাদের এসএফডি এবং বিএমডি ক্যালকুলেট করার পালা। তার আগে আমাদেরকে ওই যে হরিজন্টাল রিঅ্যাকশন, এবার কিন্তু আর আগের মতো ফ্রি বডি করতে হবে না, অলরেডি আমি হরিজন্টাল রিঅ্যাকশনের ইকুয়েশন লিখে রাখছি। এইখানে এম এ বি এবং এম বি এর ভ্যালু বসায় দিলেই হরিজন্টাল রিঅ্যাকশন এট এ পেয়ে যাব। যেটা আগের প্রবলেমেও করতে হয়েছে, পরে করতে হয়েছে, এখানে আমি আগেই রিলেশন তৈরি করে রাখছি, সুতরাং এখানে বসিয়ে দিলেই আমি পেয়ে যাব। এম এ বির ভ্যালু বসাবো, এম বি এর ভ্যালু বসাবো, দেন এখানে এইচ এ পাবো, এইচ ডিও পাবো। এরপরে এইচ এ এবং এইচ ডি যোগ করে যদি 12 সমান না হয়, তাহলেই বুঝতে হবে তোমার অঙ্ক ভুল আছে। এইটা করতে আমার গতকাল রাত 2:30 বাজে গেছে। কি ভুল করছিলাম? ভুল করছিলাম এখানে এইচ ডি ইকুয়াল টু এমসিডি প্লাস এমডিসি বাই 3 লিখছি। এটা যে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এটা আর মাথায় নাই, ভুল বেরও করতে পারতেছি না, আমার একটু অসুস্থ আছি, মানে মাথায় ধরতেছিল না। পরে পারি না মনে হয় শেষ 1-1.5 ঘন্টার চেষ্টায় সিলি একটা মিস্টেক করে বুঝতে পারলাম। কারণ তুমি ভুল হলে কিন্তু বোঝা যাবে না, সলভ করে রেজাল্ট ঠিকই আসতেছে, কিন্তু এখানে মোমেন্টও ব্যালেন্সিং মোমেন্টও মিলে যাচ্ছে, কারণ হচ্ছে এই ব্যালেন্সটা এখানে ইউজ করা হয়েছে, ব্যালেন্সিং মোমেন্টও মিলে যাচ্ছে, কিন্তু রিঅ্যাকশন আসে না। রিঅ্যাকশন দেখা যায় এইচ এ প্লাস এইচ ডি মিলায় 12 হয়। তো ওইটা একটু চেক করে দেখবা। এইচ এ আমরা ওখানে বসিয়ে দিই 8.59, এইচ ডি এখানে বসাই দিলে 3.41, যোগ করে দিলে হচ্ছে 12, এখানে একটা চেক দিয়ে বের করে ফেলা যাবে। তো এই হচ্ছে আমাদের এখানে ছবি, এগুলো না দিলেও চলবে, আমি বোঝানোর জন্য দিছি। তো এখন আমাদের এসএফডি এবং বিএমডি ক্যালকুলেট করার পালা। আমরা যেহেতু শুধুমাত্র হরিজন্টাল রিঅ্যাকশন পাইছি, আমাদের তো ভার্টিক্যাল রিঅ্যাকশনও প্রয়োজন। তো ভার্টিক্যাল রিঅ্যাকশনের জন্য আমরা এই যে বিসি এবং সিডি মেম্বারকে কনসিডার করতে পারি। যেমন বিসি মেম্বারকে আমরা নিয়েছি এখানে, বিসি মেম্বারকে নিলে এখানে যে কি বলে ভিসি এর ভ্যালুটা, অর্থাৎ সি পয়েন্টের
ভার্টিক্যাল রিয়াকশন বের করাটা আগের প্রবলেমের মতোই, আমি আর এগুলো ডিসক্রিপশনে যাচ্ছি না। পি পয়েন্টে যদি মোমেন্ট নেওয়া হয় এমবিসি প্লাস এমসিবি ডিভাইডেড বাই 4, এই ডিস্টেন্স মনে হয় 4, মানে মাইনাস বিসি ইন্টু 4। তো এখানে বসাই দিলে, এখানে এমবিসি এবং এমসিবির ভ্যালু বসাই দিলেই এখানকার অর্থাৎ সি পয়েন্টের যে রিয়াকশনটা ভার্টিক্যালটা সেটা আমরা পেয়ে যাব। সি পয়েন্টের রিয়াকশন যদি পেয়ে যাই, সিডি মেম্বারকে অ্যাপ্লাই করতে পারি, এটা এখানে উল্টা হয়ে বসবে। ভিসি এখান থেকে যেটা বের করব সেটাই তো এখানে উল্টা হয়ে বসবে সিডি মেম্বারের ক্ষেত্রে। তাহলে এই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স থেকে ভিসি ইকুয়াল টু ভিডি হয়ে যাবে। এইটা আমরা ইজিলি পেয়ে, অর্থাৎ এই ভ্যালুটাই এখানে চলে আসবে। এখানে যে ভিসিটা আছে সেটাই একই ডিরেকশনে এখানে ট্রান্সফার হয়ে যাবে, যেহেতু মাঝখানে কোনো আর ভার্টিক্যাল ফোর্স নাই। তো এখান থেকে আমরা ভিডিটা পাবো 0.8 কিলোনিউটন আপওয়ার্ড। এরপরে হুল ফ্রি বডিতে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি নেই, এখানকারটা 0.8 পেয়ে গেছি, স্ট্রাকচারে আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, সুতরাং এখানটা ডাউনওয়ার্ড 0.8 হতেই হবে। এটা আপওয়ার্ড 0.8 ছিল, আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, কাজে এখানকারটা ডাউনওয়ার্ড 0.8। এগুলো তাহলে আমাদের সবগুলা রিয়াকশন ক্যালকুলেট হয়ে যাবে। সবগুলা রিয়াকশন ক্যালকুলেট করার পরে আমরা এই ফিগারটা ড্র করব। এখানে আমাদের এটা হচ্ছে হুল ফ্রি বডি ডায়াগ্রাম উইথ এন মোমেন্টস। হুল ফ্রি বডি ডায়াগ্রাম উইথ এন মোমেন্টস পর্যন্ত যেতে পারলেই মনে করবো যে আমাদের প্রবলেম হয়ে গেছে। অনেক সময় প্রবলেম যদি বড় হয় শুধু এন মোমেন্ট ক্যালকুলেট করতে বলা হয়, এসএফডি বিএমডি ড্র করতে বলা হয় না, তার মানে এই ফিগারটাই অ্যান্সার, এই ফিগারটাই তখন অ্যান্সার। এখন যদি এসএফডি বিএমডি ড্র করতে চাই, আগের প্রবলেমে যেভাবে করছি সেভাবেই আমাদের এই মেম্বার এবং এই মেম্বার খুবই সহজ, 0.32 থেকে 3.5 পর্যন্ত টেনে দিব। সরি, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এখানে মাইনাস 0.32 যে ফিগার হবে এরকম, এখানে 0.32, এখানে নামবে, নেমে এখানে এইভাবে চলে আসবে 0.32 থেকে 3.5। এই মেম্বারের জন্য এখানে 6.84, আর এখানে হচ্ছে আমাদের আপওয়ার্ড 3.5, তার মানে উপরে যাবে, এরকম ডায়াগ্রাম হবে এই মেম্বারের জন্য। আর এটার জন্য আমাদের এসএফডি থেকে হেল্প নিতে হবে, যেহেতু মাঝখানে লোড আছে। তাহলে আগে আমাদের এসএফডি ড্র করতে হবে। 8.59 উঠলো, 12 থেকে মাইনাস হয়ে 4 পয়েন্ট সামথিং হবে, হয়ে এখানে গিয়ে মিট করবে। এরপরে বিএমডি ড্র করার সময় এখানে মাইনাস 15 পয়েন্ট সামথিং আছে, তার সাথে এই এরিয়া যোগ করলেই এখানে একটা এরকম একটা ভ্যালু পাওয়া যাবে, ভ্যালু যেটাই হোক তার থেকে আবার এটা মাইনাস করলে এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। এটা হবে বিএমডি, আমি মনে হয় আঁকছি, বহুত কাজ করছি, এই যে আঁকছি, হ্যাঁ। তো এই এই আর কি এসএফডি বিএমডি, আমার মনে হয় এটাতেও খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তো এই হচ্ছে আমাদের ফ্রেমের অ্যানালাইসিস। তো পরীক্ষায় এর চেয়ে কিছু ক্রিটিক্যাল ফ্রেমও আসতে পারে, তার মধ্যে যেমন এটা, আমি এটা এলাবোরেট করব না, এটাতে একটু স্পেশাল টাইপের, কোন জায়গায় ডিফারেন্স আমি একটু সেটাই বলে দিব। ইন্টারনাল লিংক আছে এখানে, সবগুলা জয়েন্টের মধ্যে একটা জয়েন্টে ইন্টারনাল লিংক আছে। যদি ইন্টারনাল লিংক থাকে এটাকে কিভাবে ডিল করব? ইন্টারনাল লিংক যদি থাকে, ইন্টারনাল লিংকের দুই পাশে দুই রকম স্লোপ হবে। অর্থাৎ বিসি মেম্বারের জন্য তুমি যদি থেটা সি নাও, অর্থাৎ থেটা সি ইউজ করো, সিডি মেম্বারের জন্য ওটা থেটা সি হবে না। নরমালি আমরা বি পয়েন্টে যে থেটা বি আছে, এ বি এর জন্য আমরা থেটা বি ইউজ করি, বিসি এর জন্য থেটা বি ইউজ করি। বাট যদি ইন্টারনাল লিংক থাকে তখন দুই পাশে দুই রকম হবে। তুমি বিসি এর জন্য থেটা সি ইউজ করলে ডিসি এর জন্য থেটা সি 1 বা থেটা সি প্রাইম এরকম কিছু ইউজ করতে হবে। তার মানে ইন্টারনাল হিন্জ থাকলে একটা আননোন বেড়ে যাবে, এইটুকুই ডিফারেন্স। একটা আননোন বেড়ে গেলে আমাদের একটা রিলেশনও বেশি প্রয়োজন হবে, করে দেওয়া আছে, এটা মনে হয় দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো এখানে ডেরিভেশন দেখো, থেটা সি প্রাইম দিয়েছি আমি, সিডি নিয়ে যখন কাজ করছি তখন থেটা সি প্রাইম দিয়েছি, বিসি নিয়ে যখন কাজ করছি তখন থেটা সি দিয়েছি। তাহলে আমাদের আননোন কিন্তু থেটা সি প্রাইম দুটাই কিন্তু আমাদের আননোন হিসেবে রয়ে গেছে। তবে থেটা সিটা হচ্ছে আমাদের ও না, এখানে জিরো হবে না, জিরো হবে থেটা এ এবং থেটা ডি। থেটা সি এবং থেটা সি প্রাইম দুইটারই ভ্যালু পাওয়া যাবে। এই প্রবলেমে মনে হয় 4টা আননোন কিনা দেখি তো। এখানে 4টা আননোন, এটা সলিউশন করাটাও একটু ডিফিকাল্টি হতে পারে, তবে করা লাগবে আর কি, যেটা কথা। 4টা আননোন, এখানে 4টা আননোনের ইকুয়েশন ক্যালকুলেটর দিয়েই করতে হবে। ভালো ক্যালকুলেটর লাগবে কিন্তু এই কোর্সের জন্য অবশ্যই। অরিজিনাল ক্যাসিও এই ইএস সিরিজের ক্যালকুলেটর হলে ভালো। তো এখানে আমাদের ওই একই ভাবেই সলভ করা হয়েছে। থেটা সি, এখানে দেখো শেয়ার কন্ডিশন, এখানে শেয়ার এইচ এ প্লাস এইচডি ইউজ করে একটা রিলেশন পাইছি। তারপরে আমাদের ওই যে কি বলে, এই পয়েন্টে একটা রিলেশন পাইছি, এই মোমেন্ট প্লাস এই মোমেন্ট হচ্ছে রিলেশন 0। আর এই ইন্টারনাল হিঞ্জে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, কি রিলেশন? এমসিবি ইকুয়াল টু 0 না, মোমেন্ট লিংকে তো কোনো মোমেন্ট নাই, এটা তো সাপোর্ট।
এমসিবি ইকুয়াল টু 0, এমসিডি ইকুয়াল টু কিন্তু 0। এই দুইটাও ইম্পর্টেন্ট দুইটা রিলেশন। এমসিবি ইকুয়াল টু 0, এমসিডি ইকুয়াল টু 0, দুইটা রিলেশন পেলাম। তারপরে পাবো হচ্ছে এমবিসি প্লাস এমবিএ ইকুয়াল টু 0, তিনটা রিলেশন পেলাম। আর শেয়ার কন্ডিশন থেকে এইচ এ প্লাস এইচডি ইকুয়াল টু 0, চারটা রিলেশন পেয়েছি, চারটা আননোন, সলভ হয়ে যাবে। চারটা আননোন কি কি? থেটা বি, থেটা সি ড্যাশ এবং ডেল্টা। এখানে কিন্তু সুয়ে আছে, দেখো সুয়ে কিন্তু হবে, এটা এদিকে ঠেললে ইন্টারনাল হিঞ্জ সাপোর্ট, এটা কিন্তু মাটির সাথে সাপোর্ট দিয়ে নাই, নিজেরা নিজেদেরকে সাপোর্ট দিয়েছে, সুতরাং চাপ দিলে এটা এদিকে সরে যাবে, হিঞ্জ শুদ্ধাই এদিকে সরে আসবে। এটা কিন্তু আমাদের একটু স্পেশাল টাইপের আর কি। যদি ইন্টারনাল হিঞ্জ থাকে, দুই পাশে তোমাদেরকে দুইটা আননোন স্লোপ কনসিডার করতে হবে। এইটা একটা গেল। তো আর একটু একটা ক্রিটিক্যাল প্রবলেমও আমি করে দিছি এখানে। আবার যদি মনে করো স্যার সব সহজ সহজ করাইছেন, পরীক্ষায় কেন কঠিন প্রশ্ন দিলেন, একটু ক্রিটিক্যাল বলতে কি, এখানে লোডিং বিভিন্ন রকম দেওয়া আছে, যেমন এখানে হাফ স্প্যানে ট্রায়াঙ্গুলার লোড দেওয়া আছে। এইটার জন্য ফিক্সড এন্ড মোমেন্ট কেউ বলতে পারবে? আমার মনে হয় কেউ বলতে পারবে না। ফিক্সড এন্ড মোমেন্ট কত হবে এটার জন্য, কেউ জানো? জানার কথাও না, কারণ হচ্ছে এটা একটা স্পেশাল টাইপের। যে দেখো 23 WL²/960, যে পয়েন্টে লোডের অ্যাপেক্স থাকবে সেই পয়েন্টে, আর ফ্রি কি বলে বাকি এন্ডে রেয়ার এন্ডে গিয়ে 7 WL²/960। মুখস্থ রাখার মতো একটা বিষয়। তবে এই প্রবলেম, এ ধরনের প্রবলেম দিলে আমি হয়তো এই রিলেশন গুলো অঙ্কেই বলে দিই যে ফিক্সড এন্ড মোমেন্টটা এরকম হবে, বা মনে রাখতে হবে তোমাদেরকে। ফিক্সড এন্ড মোমেন্ট বের করা প্রসিডিউর কিন্তু একেবারে সেম। তারপর একটা বড় অঙ্ক দেওয়া থাকলো, তোমরা যদি দেখতে চাও, এখানে নতুন কিছু, এই প্রবলেমে নতুন কিছুই নাই, আগে যা করছি তাই, শুধু প্রবলেমটা বড়, একটু ক্রিটিক্যাল টাইপের, এই জন্য করে দেওয়া আছে আর কি। আর তোমাদেরকে প্র্যাকটিসের জন্য 3টা দেওয়া হয়েছে, এই 3টাতে তোমরা নিজেদের ইচ্ছা মতো ডাটা বসায় সলভ করে জমা দিবা। দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট করেসপন্ডিং টু কুইজ নাম্বার 1, 1, 2, 3। এই 3টাতে তোমরা তোমাদের ইচ্ছা মতো লোড, ইচ্ছা মতো ডিস্টেন্স বসায় দিয়ে এই 3টা সলভ করবা। মার্কস হচ্ছে 10, 10 মার্ক পাওয়া যাবে এখানে। হাতে লেখা সলিউশন, এটা সিমেট্রিক্যাল, দুই পাশে সমান। এটা সিমেট্রিক্যালও মনে করতে পারো, অ্যাসিমেট্রিক্যালও মনে করতে পারো, যার যা ইচ্ছা। এটা ডিস্ট্রিবিউটেড লোড, এখানে একটা কনসেন্ট্রেটেড লোড। জমা দিতে হবে আজকে 27 তারিখ, 10 তারিখ লাস্ট ডেট, 10 তারিখ, জুনের 10 তারিখ লাস্ট ডেট, জুনের 10 তারিখ লাস্ট ডেট। গুগল ক্লাসরুমে দিতে হবে, যদিও মাত্র 35 জন কিন্তু ওখানে অ্যাড আছে। যারা অ্যাড নাই তাদের মার্কিং করা হবে না, 0 দিয়ে দেওয়া হবে। আমি কিন্তু একবার ইভ্যালুয়েশন করলে আর ওটা রি-ইভ্যালুয়েশন করব না। তো এই 3টা তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1, নিজ নিজ ইচ্ছা মতো লোড বসিয়ে, নিজ নিজ ইচ্ছা মতো ডিসটেন্স বসিয়ে 3টাই সলভ করে দিয়ে দিতে হবে। যেহেতু অ্যাসাইনমেন্ট, ফার্স্ট পেজ সুন্দর মতো একটা কভার পেজও দিয়ে দিতে হবে। অনেকে অ্যাসাইনমেন্ট দেখা যায় যে অনেক কি বলবো, মানে খাতা থেকে পাতা ছিঁড়ে নিয়ে সেরা পাতার ছবি তুলেও দিয়ে দেয়, কোনো একটা হেডিং নাই, রোল নাম্বার নাই, নাম নাই, কিছু নাই। ওইরকম যেন না হয়। ফর্মাল অ্যাসাইনমেন্ট 10 মার্কস, ওগুলোর উপরে কিন্তু 2 মার্কস সৌন্দর্যের উপরে। তো এইটা হচ্ছে স্যার, আমাদের। হ্যাঁ স্যার এই লোড গুলা অ্যাপ্লাইড অর্থাৎ ফিল্ডে যখন কাজ করা হয় তখন এগুলা কি এইভাবে ক্যালকুলেশন করা হয় নাকি এগুলার কোনো? লোডিং বিভিন্ন ভাবে আসতে পারে। এরকম ভেরিয়িং লোড আসবে কখন, যদি এখানে ওয়াটার থাকে, ওয়াটার জাতীয় যদি স্ট্রাকচার থাকে, ডেপথের সাথে আমাদের ইয়া ভেরি করবে। লোডিং তো বিভিন্ন রকম আসতেই পারে। নরমালি দেখা যায় কি স্ট্রাকচারে তোমার হচ্ছে শোনা তো মনে হয় যাচ্ছে না, না শোনা যাচ্ছে কি? জি স্যার। নেট চলে গেছে, আবার কানেকশন সুইচ হয়ে গেছে। তো বলতেছিলাম, নরমালি স্ট্রাকচারে তো লোড কনসেন্ট্রেটেড বা ডিস্ট্রিবিউটেড আকারে আসে। যেমন এটা হতে পারে উইন্ড লোড, এই পাশ থেকে উইন্ড প্রেসার আসতে পারে,
কনসেন্ট্রেটেড লোড হচ্ছে একটা সেন্ট্রাল পজিশনে একটা মেশিন থাকতে পারে, এরকম থাকতে পারে। ভেরিং লোডটা রেয়ার, প্র্যাকটিক্যাল কেসে রেয়ার, বাট আসতে তো পারে, আসলে তখন সেটার অ্যানালাইসিস আমাদেরকে জানতে হবে। এটা তো সহজ, এইটার জন্য সহজ ফর্মুলাই দেওয়া আছে। এখানে তিনটাতেই কোনো প্রবলেম হওয়ার কথা না। এই তিনটা তোমরা করে জমা দিবা 10 তারিখের মধ্যে। আপাতত আজকের ক্লাস এখান পর্যন্তই। স্লোপ ডিফ্লেকশন আমরা শেষ করলাম। স্লোপ ডিফ্লেকশন থেকে 2 সেট প্রশ্ন হবে, বিম থেকে 1 সেট, ফ্রেম থেকে 1 সেট ফাইনাল পরীক্ষায়। আর নিডে তো 1 সেট প্রশ্ন হবেই, একটা প্রশ্ন একটা অঙ্ক আর কি। তো এরপরে আমরা আগামী ক্লাসে হয়তোবা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড শুরু করব। দেখি আমি আসলে ম্যাটেরিয়াল রেডি করার জন্যই আসছি গ্রাম থেকে। তো ম্যাটেরিয়াল গুলো রেডি করে নিয়ে হয়তো গ্রামে গিয়ে ওদিকে ক্লাস নিব। ঠিক আছে, আমি তাহলে স্যার, হ্যাঁ বলো। এই অ্যাসাইনমেন্টটা কি আপনি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? না, অ্যাসাইনমেন্ট তো এই শীটটা আমি দিয়ে দিব তোমাদেরকে, এখান থেকে তোমরা ফিগার নিয়ে নিবা। গুগল ক্লাসরুম এমনি খালি অ্যাসাইনমেন্ট নাম্বার 1 দিয়ে সবাইকে অ্যাসাইন করে দেওয়া, মানে লিংক এই 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 ইয়ার পেজটার লিংকও দিয়ে দিতে পারি, আমি স্ক্রিনশট দিয়ে ছবিও দিয়ে দিতে পারি। আর আরেকটা অ্যাসাইনমেন্টের কথা যেটা বলছিলাম, ওই যে ফিক্সড এন্ড মোমেন্ট গুলা কিভাবে আসে, ওইটাও কিন্তু আমি আজকে দিয়ে দিব। ওটাতে 5 মার্ক, মোট 15 মার্কের কুইজ আমরা এই দুইটাতে কভার করে ফেলবো। এটা কবে জমা নেবেন স্যার? ওইটা সমস্যা নাই, আরো 5-7 দিন বেশি থাকবে, আমি টাইম ডেডলাইন ওখানে দিয়ে দিব। এটা আপাতত মনে রাখো যে এটা 10 তারিখের মধ্যে আমাকে জমা দিতে হবে। জি স্যার। ডিফ্লেকশন মেথডটা ঠিক আছে। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি ক্লোজ করে দিব। স্যার কভার পেজটা বললেন, কভার পেজটা কি স্যার ওয়ার্ড ফাইলে টাইপ করে দিলে প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, যেভাবেই হোক একটা কভার পেজ থাকা উচিত। সাদা একটা পেজেও যদি নিচে লেখা থাকে নিজের নাম, তো হয়। স্যার কভার পেজ থেকে অঙ্কগুলো 2 মার্ক পাবো স্যার? হ্যাঁ, কভার পেজ থেকে 2 মার্ক আছে যদি ম্যাথটা ভুল করে ফেলাই স্যার করতে যায়। না, ম্যাথ পুরা কিছু না লেখে শুধু কভার পেজ জমা দিলে তাকে মার্কস দিব না। ম্যাথ ভুল হবে কেন? প্রসিডিউর আছে, তোমাকে ম্যাটেরিয়ালও দেওয়া হচ্ছে, ম্যাথ তো ভুল হওয়ার কিছু নাই। দুনিয়ার ভুল এক হলে- দেখে ভুল হলে নিজেই ডিটেক্ট করতে পারবা। ওই দেখবা যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স মিলে না, সামেশন অফ মোমেন্ট এট জয়েন্ট মিলে না। ভুল হলে নিজেই ডিটেক্ট করতে পারবা। সময় লাগবে আমার মতো। কালকে আমি ঘুমাইছি 5টার পরে, 4টার সময় আমার ম্যাটেরিয়াল রেডি করা শেষ হয়েছে, নামাজ পড়ে আর ঘুম ধরে না, এদিকে গলা ব্যথাও আছে প্রচুর কয়েকদিন ধরে। ঘুমাইতে ঘুমাইতে 5টা, এই তো 8টায় উঠে আসলো, এখন যাই টেস্ট করে নেন স্যার, আসতেছেন। টেস্ট করবো না। পিচ্চির কি খবর স্যার, কেমন আছে? আছে ভালোই, এই আছে একটু এই ভালোই চুপচাপ আছে। শান্ত না? চুপচাপই থাকে, হ্যাঁ। স্যার আমরা কি ব্যাগ পাবো না স্যার? ব্যাগ জি স্যার। ব্যাগ হচ্ছে, দেখাই তোমাদেরকে ব্যাগ। স্যার, হ্যাঁ, স্যার আমার সার্টিফিকেটটা তো আসে নাই স্যার। কি আমি তো সার্টিফিকেট? জয়েন্ট স্যার, এই যে বিএসআরএম এর। বিএসআরএম এর কি সার্টিফিকেট? ও, তোমার সার্টিফিকেট আসে নাই? জি স্যার। ওইটা এখন ওই এতদিন পরে বললে হবে, ওটা ওই স্যার যাদের আমি আসে আপনার নাই, ফোন দিলাম। আরো 2-1 জন যাদের আসেনি তাদেরকে তো ইয়া দিয়ে দিছে। ওই যে কি বলে, যে লোক আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছিল, ওইটা মানে কয়েকজনকে দিয়ে দিছে। ওই লোকের সাথে যোগাযোগ করা লাগতো। সার্টিফিকেট নাই, এখন আরেকজন একটা এডিট করে বানায় নাও। আর এই যে এটা হচ্ছে তোমাদের ইয়া, ওই দেখো 2টা বড় বড় কার্টুন দেখা যাচ্ছে, ওগুলাতে তোমাদের ব্যাগ আছে। জি স্যার। জি স্যার। যারা আসবে তারা এসে নিয়ে যেতে পারবে, এসে sign করে নিয়ে যেতে পারবে যারা এদিকে আছে। আমি মোটামুটি আগামী সপ্তাহ বুধবার পর্যন্ত অফিস করব, প্রতিদিনই আসবো অফিসে। আমি না থাকলেও কেউ না কেউ থাকবেই, নির্মল থাকতে পারে, এসে কালেক্ট করা যাবে। ঠিক আছে, আমি ক্লোজ করে দিলাম। তোমাদের মধ্যে কেউ ওই যে লিচুর ব্যবসা করতেছে নাকি?